হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে সেমিকন্ডাক্টর পর্ব 8 স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আলোচনা করব, যেটাকে বলা হয় ব্রিজ রেকটিফায়ার। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোর মধ্যে হাফ ওয়েভ রেকটিফিকেশন কিভাবে করতে হয় দেখছি, মানে একটা এসি ওয়েভকে কিভাবে হাফ হাফ করে তুমি রেকটিফাই করবা, ওই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল। অ্যান্ড অলসো ফুল ওয়েভ রেকটিফিকেশন দেখছি আমরা, যেখানে একটা এসি ওয়েভকে পুরোটাই কি করা হয়েছে, রেকটিফাই করা হয়েছে, পুরো সিগন্যালটাকে আমাদের ডিসি ওয়েভে কনভার্ট করা হয়েছে। সো আজকে আমরা ফুল ওয়েভ রেকটিফিকেশন, হাফ ওয়েভ রেকটিফিকেশনের মতো আরও একটা রেকটিফিকেশন দেখব, যেটা হচ্ছে ব্রিজ রেকটিফিকেশন। সো আজকে আমাদের কনসেপ্ট হচ্ছে ব্রিজ রেকটিফিকেশন। সো তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আর হচ্ছে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও, তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে? সো সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও, তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করে দিব। ওকে, আশা করি সব কিছু ক্লিয়ার। সো আজকে আমরা পড়ব হচ্ছে ব্রিজ রেকটিফিকেশন। সো সবাই লিখো হচ্ছে ব্রিজ রেকটিফিকেশন। ওকে, আজকে আমরা পড়ব হচ্ছে ব্রিজ রেকটিফায়ার বা ব্রিজ রেকটিফিকেশন। সো সবাই লিখো ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ার বা ব্রিজ রেকটিফিকেশন। রেকটিফায়ার লিখো, প্রসেসটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেকটিফিকেশন। সো আজকে আমরা ব্রিজ রেকটিফায়ার নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। সো হোয়াট ইজ ব্রিজ রেকটিফায়ার? সো ব্রিজ রেকটিফায়ারে তোমার একটা ব্রিজ থাকবে, একটা ব্রিজের মধ্যে 4টা ডায়োড থাকবে। অ্যান্ড অলসো আমরা ফুল ওয়েভ রেকটিফাই যখন করছিলাম তখন আমরা দেখছিলাম ফুল ওয়েভ রেকটিফিকেশনের সময় দেখা যাচ্ছে আমরা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করছি। সো এখানে আমরা যখন ব্রিজ ওয়েভকে রেকটিফাই করব, এখানেও আমরা সেম অ্যাজ ফুল ওয়েভ রেকটিফিকেশন আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করে ফুল ওয়েভকে কী করবো, একটা ব্রিজ রেকটিফায়ারকে কী করবো, একটা এসি সিগন্যালকে ব্রিজ রেকটিফায়ারের সাহায্যে কী করব, আমরা রেকটিফাই করব। সো ওই জিনিসটা আজকে আমি তোমাদেরকে এখানে দেখাবো। আজকে আমরা পড়বো হচ্ছে কি ব্রিজ রেকটিফায়ার। সো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে ব্রিজ রেকটিফায়ারের যে জেনারেলাইজড যে সার্কিটটা, আমাদেরকে ব্রিজ রেকটিফায়ারের জেনারেলাইজড সার্কিটটা জানতে হবে। অ্যান্ড আমরা জেনারেলাইজড সার্কিটটা জানার পর ব্রিজ রেকটিফিকেশনটা খুব ভালো করে ব্যাখ্যা করতে পারবো। সো আমাদের কি কি লাগবে? আমাদের ব্রিজ রেকটিফায়ারে একটা ব্রিজ থাকবে। তোমরা যারা চলতরিতে হুইটস্টোন ব্রিজ নীতি পড়েছো, হুইটস্টোন ব্রিজের মতোই ব্রিজ রেকটিফায়ারের একটা সার্কিট আছে, যেটা পুরোটাই হচ্ছে কি হুইটস্টোন ব্রিজের মতো একটা ব্রিজ, বাট এর আশেপাশে আরও অনেক কিছুই লাগাতে হবে। সো সার্কিটটা প্রথমে দেখে তোমার জটিল মনে হইতেও পারে, বাট সার্কিটটা তুমি যখন খাতার মধ্যে 4-5 বার করে প্র্যাকটিস করে ফেলবা, তোমার আর জটিল মনে হবে না, তোমার খুবই সোজা মনে হবে। সো চলো আমরা দেরি না করে শুরু করে দিই ব্রিজ রেকটিফায়ার। সো কীভাবে ব্রিজ রেকটিফাই করতে হবে। সো এখন দেখো তাহলে কি কি লাগবে, কি কি লাগবে দেখো। লাগবে হচ্ছে 4টি ডায়োড, 4টি ডায়োড লাগবে। আর 2 নম্বরে হচ্ছে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার লাগবে, যার প্রাইমারি কয়েলের মধ্যে পাক সংখ্যা বেশি আর সেকেন্ডারি কয়েলের মধ্যে পাক সংখ্যা কম। সো 4টি ডায়োড আর একটা হচ্ছে কি স্টেপ ডাউন ট্রান্সফরমার, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার লাগবে, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। সো ট্রান্সফরমারটা আমি একটু নিচে লিখি, ট্রান্সফরমার। ওকে, 4টা ডায়োড লাগবে আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার লাগবে। সো এখন আমরা চলে যাব কিভাবে একটা ব্রিজ রেকটিফায়ার আঁকতে হয়, ওই জিনিসটাতে আমরা চলে যাব। তাহলে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার আর 4টা ডায়োড মিলে কি হবে, ব্রিজ রেকটিফায়ার গঠিত হবে। তাহলে এখন দেখো, সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ড্র আ স্টেপ ডাউন ট্রান্সফরমার। সো যার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বেশি থাকবে অ্যান্ড গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম থাকবে। ওকে, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার রাখলাম। সো এখানে তুমি একটা গৌণকুণ্ডলী আঁকো। ঠিক আছে? সো একটা গৌণকুণ্ডলী আঁকা হলো। ওকে, সো একটু ঠিক করে আঁকবা যাতে জিনিসটা দেখতেও সুন্দর হয়। ওকে, সো এইখান থেকে আমাদের বেসিক্যালি ব্রিজটা শুরু হবে, এখান থেকে হচ্ছে আমাদের বেসিক্যালি ব্রিজটা শুরু হবে। আর এখানে একটা হচ্ছে এসি সিগন্যাল দিয়ে দাও, একটা এসি সিগন্যাল থাকবে। সো এখানে হচ্ছে ইন্ডাক্টর থাকবে, ইন্ডাক্টরের চিহ্নটা দিয়ে দাও, মানে আবেশক, বিকজ এখানে আমাদের আবেশ প্রক্রিয়া কি হবে, আবিষ্ট হবে। সো রাইট নাও উই হ্যাভ টু ড্র
4 ডায়োড ইন এ হুইটস্টোন লাইক এ হুইটস্টোন ব্রিজ। সো আমরা এখন দেখো হুইটস্টোন ব্রিজের মতো কাইন্ড অফ তুমি এখানে একটা ঘুড়ি আঁকবা, এখানে তুমি হচ্ছে একটা ঘুড়ি আঁকবা, তাহলেই হয়ে যাবে। তোমাকে যেটা ড্র করতে হবে সেটা হচ্ছে একটা ঘুড়ি আঁকবা, তুমি ঘুড়ি, কাইট। ওকে, সো একটু সুন্দর করে আঁকাবা, দেখো। ওকে, আমি জিনিসটা একটু চ্যাপটা করে আঁকাই, এই যে এভাবে, লাইক এভাবে, ঠিক আছে। এখন দেখো এই যে একটা ঘুড়ি আঁকলাম। সো আঁকার সিস্টেমটা একটু দেখো, এখানে একটা ডায়োড থাকবে, এখানে একটা ডায়োড থাকবে, এখানে একটা ডায়োড থাকবে, এখানে আর একটা ডায়োড থাকবে। এই যে আমি 4টা মাথা ভাগ করে দিলাম, হুইটস্টোন ব্রিজে তুমি যেমন 4টা রোধ আঁকো, ঠিক সেমভাবে এই যে 4টা ফাঁকা জায়গায় 4টা ডায়োড তুমি বসাবা। তাহলে দেখো আমি ডায়োডগুলো বসাই দিচ্ছি। সো দেখো এই যে ডায়োডগুলো এইভাবে বসাতে হবে, ডায়োড 1, এই যে আরেকটা ডায়োড। আমি দেখো ডায়োডগুলো বসানোর সময় তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবা, ডায়োডগুলো বসানোর সময় তোমাকে একটা জিনিস সবসময় মাথায়, এই ডায়োডের দিক আর এই ডায়োডের দিক যাতে একই দিকে থাকে। অ্যান্ড অলসো আমরা যখন এই জিনিসগুলো বসাবো তখনও আমাদের দিকটা কি রাখতে হবে, দুইটা ডায়োডের দিকটা কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। এমন না যে আমি এই জিনিসটা এইদিকে বসালাম বলে তোমাকে এইদিকে বসাতে হবে। তুমি চাইলে এভাবেও বসাতে পারবা, তুমি এইভাবে না বসিয়ে এভাবেও বসাতে পারবা, হোয়াট এভার। তুমি এইটা যেদিকেই বসাও না কেন, এইটার দিক আর এইটার দিক সেম হতে হবে, অ্যান্ড এইটার দিক আর এটার দিক কী হতে হবে, সেম হতে হবে। ওই জিনিসটা একটু মাথায় রাখলেই হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের ব্রিজ রেকটিফায়ারের যে 4টা ডায়োডের সমন্বয় সেটা। সো নাম দিয়ে দাও, এটা হচ্ছে ডায়োড 1, এটা হচ্ছে আমাদের ডায়োড 2, এটা হচ্ছে আমাদের ডায়োড 3, আর এটা হচ্ছে আমাদের ডায়োড 4। ওকে, সো এই হচ্ছে অবস্থা। অ্যান্ড অলসো এখানের মধ্যে সবগুলা ডায়োডই যেহেতু পিএন জাংশন, অবশ্যই পিএন মেনশন করে দিবা। এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। সো আমরা পিএন জাংশনটা মেনশন করে দিলাম। পিএন জাংশনটা মেনশন করাটা মাস্ট বিকজ তুমি যখন প্রসেস যখন শুরু করবা তখনই তুমি বুঝতে পারবা কেন পিএন জাংশনটা মাস্ট। ওকে, সো আমরা এখানে 4টা জিনিস কমপ্লিট করে দিলাম। এখন দেখো, এখন এখান থেকে কি কি বের হয় দেখো। আচ্ছা, আমি এই জিনিসটা একটু ছোট করে লিখি। আচ্ছা, তাহলে এখন দেখো এখান থেকে আমার 2টা শাখা বের হবে। একটা শাখা হচ্ছে এভাবে নামবে, আর একটা শাখা এদিকে গিয়ে আবার নামবে। সো এখানে হচ্ছে একটা আরএল থাকবে, যে লোডের অ্যাক্রস আমরা এখানে কি পাবো, আউটপুট ভোল্টেজ পাবো। ওকে, যে লোডের অ্যাক্রস আমরা এখানে কি পাবো, এই যে এই পয়েন্টের মধ্যে আমরা আউটপুট ভোল্টেজ পাবো, ভি আউট লিখে রাখতে পারো। এখানে হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ ভি আউট। সো এদিকে যে সিগন্যালটা যাবে, এদিকে সেই সিগন্যালটা আউটপুট হিসেবে বের হবে, এটা হচ্ছে ভি ইন। এটাকে তুমি চাইলে ভি ইন বা ইনপুট ভোল্টেজ লিখতে পারো। এই ইনপুট ভোল্টেজটা এদিকে রেকটিফাইড হয়ে গিয়ে এদিকে আউটপুট ভোল্টেজ বের হবে। সো আমরা রেকটিফিকেশনের প্রসিডিউর জানি যে এদিকে যদি আমি এসি সিগন্যাল দেই তখন আমার এদিকে কি বের হবে, ডিসি সিগন্যাল বের হবে। সো হোয়াট ইজ দ্য প্রসেস? সো নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্রসেস হাউ টু a bridge rectifier convert DC from AC। কিভাবে একটা ব্রিজ রেকটিফায়ার একটা এসি সিগন্যালকে ডিসিতে কনভার্ট করে। সো ওই জিনিসটা এখন আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে আমরা আগে সার্কিটটা ফিল আপ করি। সো এখানে হচ্ছে তোমার একটা কি থাকবে, একটা ক্যাপাসিটর থাকবে। ক্যাপাসিটরটা কেন দেওয়া হয় ওই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিব পরে। বাট আপাতত আমরা যখন ব্রিজ রেকটিফায়ারের প্রসিডিউর দেখব তখন ওইখানে কিন্তু আমাদের ক্যাপাসিটরের কোনো কাজ থাকবে না আপাতত। বাট এখানে কিন্তু সার্কিটের মধ্যে একটা ক্যাপাসিটর থাকবে। আমরা আগে যে রেকটিফিকেশনগুলো পড়ে আসছিলাম, যে হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, সো সবগুলোতে কিন্তু আমরা ডিসি সিগন্যাল পাইছিলাম, বাট ওই ডিসিগুলো মান চেঞ্জ করতেছিল, মানে ইমপিওর ডিসি পাচ্ছিলাম। সো এই ক্যাপাসিটরটার অ্যাকচুয়াল কাজ হচ্ছে ইমপিওর ডিসিটাকে একটু পিওর ডিসিতে কনভার্ট করা। সো রিপল ফ্যাক্টর নামে একটা জিনিস থাকে। সো এই জিনিসটা আগে আস্তে আস্তে পড়ো, এরপর তোমরা আস্তে আস্তে জানতে পারবা হোয়াট ইজ রিপল ফ্যাক্টর। রিপল ফ্যাক্টর যত কম হবে ডিসিটা তত আমরা বিশুদ্ধ মানের পাবো। সো রিপল ফ্যাক্টরটা কি, এই জিনিসগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবা। তো ফার্স্ট অফ অল আমাদেরকে সার্কিটটা ফিল আপ করতে হবে। সো দেখো এখানের মধ্যে একটা ক্যাপাসিটর দিলাম। ওকে, সো ক্যাপাসিটরটা দিলাম। এখন তাহলে দেখো, এখন এখানে যেই কাজটা হবে, এখান থেকে একটা শাখা বের হবে, এখান থেকে আরেকটা শাখা বের হবে। সো
আমি যেভাবে প্রসিডিউরটা মেনটেন করে রাখতেছি একটু মাথায় রাখবা, তাহলে দেখো আমার এই টার্মিনাল থেকে একটা শাখা বের হলো, এখান থেকে আমাদের আরেকটা শাখা বের হলো, একটু সোজা করে দিবা যাতে চিত্রটা দেখতে সুন্দর হয়। ওকে, বের হলো। সো এই জিনিসটা আমরা এত ছোট আঁকবো না, আর একটু, অথবা তুমি চাইলে লম্বাও করতে পারো, নাও করতে পারো, ইটস আপ টু ইউ। আচ্ছা, সো এখন এই যে এই জিনিসটা সরাসরি ক্যাপাসিটরের সাথে যুক্ত হবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে এখানে যাবে। সো আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, এই জিনিসটা বের হয়ে এই যে এখানে চলে আসবে। ওকে, লেট মি চেক সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেই। আশা করি সব কিছু ঠিকঠাক, আশা করি সব কিছু ঠিকঠাকই আছে। ওকে, এখানে তুমি চাইলে এই জিনিসটাকে একটু লম্বা করতে পারো, এই জিনিসটাকেও তুমি চাইলে একটু লম্বা করে দিতে পারো। ঠিক আছে, সো ওকে, এখন আশা করি সব কিছু ঠিকঠাক, এখন আশা করি সব কিছু ঠিকঠাক। ঠিক আছে, সো দিস ইজ দ্য সার্কিট অফ এ ব্রিজ রেকটিফায়ার। এটাই হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের একটা সার্কিট। সো সার্কিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা ডায়োড আছে, এটা হচ্ছে একটা ইন্ডাক্টর, এটা হচ্ছে প্রাইমারি সার্কিট, এটা হচ্ছে সেকেন্ডারি সার্কিট। সো এখানে 4টা ডায়োড, ডায়োড 1, ডায়োড 2, ডায়োড 3, ডায়োড 4। সো এইটাই হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের একটা সার্কিট। সো এখন দেখো, আমরা যখন একটা এসি সিগন্যাল নিয়ে কাজ করব, আমরা যখন এরকম একটা এসি সিগন্যাল নিয়ে কাজ করব, সো এটা হচ্ছে ফার্স্ট হাফ সাইকেল, এটা হচ্ছে সেকেন্ড হাফ সাইকেল, এটা হচ্ছে ফার্স্ট হাফ সাইকেল, এটা হচ্ছে সেকেন্ড হাফ, মানে সরি, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে রিভার্স, ফরওয়ার্ড রিভার্স, এভাবে চলতে থাকবে। সো এটা যদি তুমি ধনাত্মক অর্ধচক্র ধরো, ধনাত্মক অর্ধচক্র যদি ধরো, এটাকে তোমার ধরা লাগবে ঋণাত্মক অর্ধচক্র। সো তুমি যদি প্রথমটাকে ফার্স্ট হাফ সাইকেলকে যদি পজিটিভ হাফ সাইকেল বা ধনাত্মক অর্ধচক্র ধরো, কেন আমরা ধনাত্মক ধরলাম, ফার্স্ট হাফ সাইকেল আছে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, সো দ্যাটস ওয়াই আমাদের এটাকে ধরে নিতে হবে ধনাত্মক অর্ধচক্র। আর এটা যেহেতু আছে হচ্ছে রিভার্স বায়াসে, এটাকে আমাদের ধরে নিতে হবে ঋণাত্মক অর্ধচক্র। সো এই ব্রিজ রেকটিফিকেশনে আমাদের দুইটা প্রসেস, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল বা ধনাত্মক অর্ধচক্রের জন্য একটা প্রসেস, আরেকটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল বা ঋণাত্মক অর্ধচক্রের জন্য আরেকটা প্রসেস। সো এই দুইটা প্রসেস মিলাই কিন্তু আমাদের হচ্ছে কি ব্রিজ রেকটিফিকেশন। সো আমাদের প্রথমে ধনাত্মক অর্ধচক্রের জন্য এই ব্রিজ রেকটিফায়ারটা কীভাবে কাজ করে ওই জিনিসটা বুঝতে হবে, এরপর হচ্ছে ঋণাত্মক অর্ধচক্রের জন্য ব্রিজ রেকটিফায়ারটা কীভাবে কাজ করে ওই জিনিসটা দেখতে হবে। তাহলে এখানে তুমি যদি আরও চিত্রটা যদি আরও কমপ্লিট করতে চাও, দেখো ধনাত্মক অর্ধচক্রের জন্য আমার এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস, তাহলে আমাদের এটা হবে প্লাস, মাইনাস হলে এটা হবে মাইনাস। সো প্লাস হলে এদিকে ইন্ডাক্টেড হবে প্লাস, মাইনাস হলে এদিকে ইন্ডাক্টেড হবে মাইনাস। আর ঋণাত্মক অর্ধচক্র যদি হয়, ঋণাত্মক অর্ধচক্র যদি হয়, এটা হবে উপরেরটা হবে মাইনাস, নিচেরটা হবে প্লাস। সো এটা যদি মাইনাস হয় এখানে হবে মাইনাস, এটা যদি প্লাস হয় এখানে হবে প্লাস, এটা মাইনাস হলে এদিকে ইন্ডাক্টেড হবে মাইনাস, এদিকে প্লাস হলে এদিকে ইন্ডাক্টেড হবে প্লাস। অর্থাৎ প্লাস মাইনাস দুইটাই হইতে পারে, ডিপেন্ডস অন ধনাত্মক অর্ধচক্র নাকি ঋণাত্মক অর্ধচক্র। ধনাত্মক হইলে উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, সো ওই অনুযায়ী এখানেও প্লাস মাইনাস হবে, ওই অনুযায়ী এখানে প্লাস মাইনাস হবে। ঋণাত্মক হইলে উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস, ওই অনুযায়ী এখানে মাইনাস প্লাস হবে, এখানেও কি হবে মাইনাস প্লাস হবে। এই হচ্ছে কথা, এই হচ্ছে আমাদের টোটাল ব্রিজ রেকটিফায়ার। সো দিস ইজ দ্য প্রাইমারি কনফিগারেশন অফ ব্রিজ রেকটিফায়ার। এটা হচ্ছে কি কনফিগারেশন অফ ব্রিজ রেকটিফায়ার, তোমরা চাইলে লিখে রাখতে পারো কনফিগারেশন অফ ব্রিজ রেকটিফায়ার।
ব্রিজ রেকটিফায়ার। সো সবাইকে আমি একটু টাইম দিলাম, তোমরা সবাই একটু লিখে নাও। সবাইকে 2 মিনিট টাইম দিলাম, সবাই একটু লিখে নাও। এরপরে আমরা প্রসেসগুলো শুরু করব। এরপর আমরা হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের প্রসেসগুলো শুরু করব। সবাইকে একটু টাইম দিলাম, সবাই একটু লিখে নাও, ঠিক আছে? সবার লেখা শেষ হলে একটু ডান লিখবা, তাহলে আমি ব্রিজ রেকটিফায়ারের কার্যপ্রণালীটা শুরু করব। ওকে, ওকে, আশা করি সবার লেখা শেষ। আশা করি তোমাদের সবার লেখা শেষ। সো আমরা এখন ব্রিজ রেকটিফায়ারের হচ্ছে দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে তোমার পজিটিভ হাফ সাইকেল বা ধনাত্মক অর্ধচক্রের জন্য কি হবে ওই জিনিসটা দেখব। এরপর হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি হয় ওই জিনিসটা দেখব। তাহলে আমি এখানে বেশি কিছু চেঞ্জ করতেছি না, তোমরা চিত্রটা একটু ঠিক রাখবা। সো এখানে লিখো হচ্ছে প্রসেস 1। এখন দেখো এখানে আমরা দেখব হচ্ছে প্রসেস 1। ওকে, সো এখন লেখো প্রসেস 1, কেস 1 লিখো, কেস 1 ফর পজিটিভ হাফ সাইকেল অথবা ধনাত্মক অর্ধচক্রের জন্য। সো ধনাত্মক অর্ধচক্রে এই ব্রিজ রেকটিফায়ারটা কিভাবে কাজ করে, ধনাত্মক অর্ধচক্রে এই ব্রিজ রেকটিফায়ারটা কিভাবে কাজ করে ওই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো লিখো, ধনাত্মক অর্ধচক্রের জন্য ব্রিজ রেকটিফায়ারটা কিভাবে কাজ করে ওই জিনিসটা আজকে আমরা আলোচনা করব। ধনাত্মক অর্ধচক্রে ব্রিজ রেকটিফায়ার কিভাবে কাজ করে ওই জিনিসটা আমরা আলোচনা করব। তাহলে ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা জিনিস একটু দেখা লাগবে। দেখো, আমি যদি একটা এসি সিগন্যাল আঁকি, দেখো আমি এখানে একটা এসি সিগন্যাল আঁকতেছি, এই যে এসি সিগন্যাল। সো এই এসি সিগন্যালটার মধ্যে তোমরা একটু দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো আমি কোথায় কোথায় প্লাস দিচ্ছি। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। সো যেখানে যেখানে প্লাস দেখতে পাচ্ছ ওই প্লাসগুলাই হচ্ছে ধনাত্মক অর্ধচক্র, আর যেখানে যেখানে তোমরা মাইনাস দেখতে পাবা ওই মাইনাসগুলো হচ্ছে ঋণাত্মক অর্ধচক্র। এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এভাবেই তো একটা এসি কারেন্ট, এটাকে বলা হয় পালসেটিং এসি কারেন্ট। ওকে, সো এটাকে লিখে রাখতে পারো তুমি চাইলে, পালসেটিং এসি, পালসের মতো উঠানামা করতেছে, রাইট? সো এটা হচ্ছে পালসেটিং এসি, রাইট? এটা হচ্ছে পালসেটিং এসি। ওকে, এটা হচ্ছে পালসেটিং এসি, পালসের মতো ওঠানামা করতেছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে ওঠানামা করতেছে। তো এখন আমরা ধনাত্মক অর্ধচক্র নিয়ে যখন তখন আমাদের মাথায় রাখতে হবে আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি, যেগুলোর উপর রাইট চিহ্ন দেওয়া আছে ওই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি। অর্থাৎ পজিটিভের জন্য ব্রিজ রেকটিফায়ারটা কিভাবে কাজ করে, আমরা ওই জিনিসগুলো দেখব। সো এখন দেখো আমরা এখানের মধ্যে প্লাস মাইনাস যে চিহ্নগুলো ছিল, প্লাস মাইনাসের যে চিহ্নগুলো ছিল ওই চিহ্নগুলো মুছে দেই। সবাই একটু কনসেন্ট্রেট করো, সবাই একটু ফোকাস করো। প্লাস মাইনাসের চিহ্নটা মুছে দিলাম। সো ধনাত্মক অর্ধচক্র নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা মাথায় রাখতে হবে, ধনাত্মক অর্ধচক্রগুলো সবসময় ফরওয়ার্ড বায়াসে থাকে। বিকজ আমরা এর আগেও যখন ফুল ওয়েভ রেকটিফিকেশন দেখতেছিলাম, হাফ ওয়েভ রেকটিফিকেশন দেখতেছিলাম, তখন আমরা কি ধরে নিছি, আমাদের ধনাত্মকগুলো বা উপরেরগুলো হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াস আর নিচেরগুলো হচ্ছে রিভার্স বায়াস, ফরওয়ার্ড রিভার্স, ফরওয়ার্ড রিভার্স, ফরওয়ার্ড, এইভাবে হচ্ছে চলতে থাকবে।
তাহলে এখন তোমরা একটা জিনিস দেখো, এখানে যেহেতু আমরা সবগুলা প্লাস নিয়ে কাজ করতেছি, সো আমাদের এখানে হচ্ছে প্লাসেরগুলা বা ধনাত্মক অর্ধচক্রের জন্য আমাদের হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছো। প্লাসেরগুলো হচ্ছে সব ফরওয়ার্ড বায়াস। সো ফরওয়ার্ড বায়াস যদি হয় আমাদের ধরে নিতে হবে উপরেরটা হচ্ছে প্লাস আর নিচেরটা হচ্ছে কি মাইনাস। সো যেহেতু ফরওয়ার্ড বায়াস, ধনাত্মক অর্ধচক্র যেহেতু ফরওয়ার্ড বায়াসে, সো উপরেরটা দিব আমি কি প্লাস আর নিচেরটা কি দিব মাইনাস। এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো আমি একটু আস্তে আস্তে বলতেছি যাতে তোমাদের সবার মাথায় ঢুকে যায়। তাহলে দেখো এই জিনিসটা যদি প্লাস হয় এখানে কি হবে, এখানেও হবে প্লাস। এই জিনিসটা যদি মাইনাস হয় এখানে কি হবে, এখানে হবে মাইনাস। ভালো করে দেখো, এই জিনিসটা যদি প্লাস হয় এখানে যাবে প্লাস, এই জিনিসটা যদি মাইনাস হয় এখানে যাবে মাইনাস, কারণ প্লাস থেকে প্লাসে যাচ্ছে, যে মাইনাস থেকে মাইনাস। এবার আসো এখানে মাঝখানে দেওয়া হলো ইন্ডাক্টর, তাহলে কি হবে, প্রাইমারি সার্কিট থেকে আমাদের সেকেন্ডারি সার্কিটে কি হবে, ইন্ডাক্টেড হবে। সো এই জিনিসটা প্লাস হলে এখানে ইন্ডাক্টেড হবে কি প্লাস, এই জিনিসটা যদি মাইনাস হয় এখানে ইন্ডাক্টেড কি হবে মাইনাস। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো, এই জিনিসটা প্লাস হলে এখানে যাবে প্লাস, এই জিনিসটা মাইনাস হলে এখানে আসবে কি মাইনাস। ইন্ডাকশন প্রক্রিয়া। ওকে, তড়িৎ চুম্বকীয় আবেশ না, এখানে তড়িৎ চুম্বকীয় আবেশ না, এখানে তড়িৎ আবেশ, ইলেকট্রিক ইন্ডাকশন। ওকে, সো ইলেকট্রিক ইন্ডাকশন ইফেক্টে দেখো প্রাইমারি সার্কিট থেকে সেকেন্ডারি সার্কিটের মধ্যে প্লাস মাইনাস এখানের মধ্যে কি হলো, আবিষ্ট হলো। ওকে, সো এখন দেখো আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য কাজ করতেছি। তাহলে দেখো এখানে আমাদের মোটামুটি পজিটিভ হাফ সাইকেল যেহেতু ফরওয়ার্ড বায়াসে ছিল, আমাদের বায়াস করা শেষ, বায়াস অনুযায়ী আমাদের চিহ্নগুলো বসানো শেষ। তাহলে এখন আমাদের চিহ্নগুলোকে মুভ করাইতে হবে। সো এখন যদি আমরা কারেন্টের ফ্লোটা দেখি, সো আমরা সবাই জানি কারেন্ট ফ্লো হয় কিসের জন্য, পজিটিভ চার্জের জন্য। সো এখন দেখো এই যে পজিটিভ চার্জটা, এই পজিটিভ চার্জটা এদিকে ফ্লো হওয়া শুরু করবে। কে ফ্লো হচ্ছে, পজিটিভ চার্জ। তো দেখো পজিটিভ ফ্লো হচ্ছে, পজিটিভ কি হচ্ছে, ফ্লো হচ্ছে। সো আমি বারবার পজিটিভ দিয়ে ফ্লো করাচ্ছি। সো পজিটিভ ফ্লো হয়ে ধরো এই টার্মিনালটাকে তুমি নাম দাও হচ্ছে এ টার্মিনাল। পজিটিভটা ফ্লো হয়ে এই টার্মিনালে আসলো, তার কাছে কয়টা রাস্তা, ভালো করে দেখো, তার কাছে রাস্তা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডায়োড 1-এর দিকে আর একটা হচ্ছে ডায়োড 4-এর দিকে। খুব ভালো করে বুঝিও, পজিটিভটা যখন এতে আসছে তার কাছে রাস্তা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডায়োড 1-এর দিকে যাইতে পারবে আর একটা হচ্ছে কি ডায়োড 4-এর দিকে যাইতে পারবে। এখন দেখো পজিটিভটা যখন আমাদের ডায়োড 1-এর মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে পি এর সাথে পজিটিভ, তাহলে পি কাকে পাইছে, পি পাইছে পজিটিভকে। সো পি যদি পজিটিভকে পাই তাহলে ওখানে কোন বায়াস থাকবে, পি যেহেতু পজিটিভকে পাইছে অ্যান্ড অপোজিটলি কাকে পাবে, নেগেটিভকে পাবে। সো পি যেহেতু পজিটিভকে পাইছে, একদম চোখ মুখ বন্ধ করে তুমি বলে দিতে পারবা পি পজিটিভ মানে হচ্ছে ফরওয়ার্ড বায়াস। সো যেহেতু আমাদের এই টার্মিনালে পজিটিভ চার্জটা এসে ডায়োড 1-এর দিকে যাওয়ার সময় ফরওয়ার্ড বায়াস পাইছে, আবার দেখো পজিটিভ চার্জটা এই বিন্দুতে এসে ডায়োড 1-এর মধ্য দিয়ে যাওয়ার সময় পাইছে ফরওয়ার্ড বায়াস, বিকজ পি এর সাথে প্লাস পড়ছে, তার মানে ডায়োড 1 ফরওয়ার্ড বায়াস। তাহলে এখানে কি যাবে, কারেন্ট যাবে, তার মানে পজিটিভ চার্জ এদিকে ফ্লো হবে। সো দেখো পজিটিভ চার্জটা ফ্লো হয়ে এখানে আসলো, এই টার্মিনালে আসলো। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি স্টপ করে রেখে দিলাম। এবার একটু আবার এই বিন্দুতে ফিরে যাই। এই বিন্দুতে দেখো আমাদের পজিটিভ চার্জটা যে এই বিন্দুতে এসে ডায়োড 1-এর মধ্য দিয়ে গেছে, আরেকটা সেগমেন্টও ডায়োড 4-এর মধ্য দিয়ে যাওয়ার কথা, তাই না? এখন পজিটিভ চার্জটা ধরো আমাদের ডায়োড 4-এ আসলো, এখন ডায়োড 4-এ এসে দেখতেছে পজিটিভ চার্জটা। সো ভালো করে বুঝো, পজিটিভ চার্জটা ডায়োড 4-এর মধ্যে এসে দেখতেছে পজিটিভটা কাকে পাইছে, এন টাইপকে পাইছে। পজিটিভ টাইপটা ডায়োড 4-এ এসে দেখলো সে পাচ্ছে কাকে, এন টাইপকে পাচ্ছে। সো এন এর সাথে পজিটিভ মানে কোন বায়াস, চোখ মুখ বন্ধ করে এন এর সাথে পজিটিভ মানে রিভার্স বায়াস। সো দেখো এটা যেহেতু রিভার্স বায়াস হলে কি কারেন্ট ফ্লো হয়, আমরা সবাই জানি রিভার্স বায়াসে ইন জেনারেলি কারেন্ট ফ্লো হয় না, যদি সেটা জেনার ডায়োড বা অন্য কিছু হয় এটা হচ্ছে আলাদা ব্যাপার। বাট ইন জেনারেলি আমরা ধরে নিব, জেনারেল কেস আমরা ধরে নিব রিভার্স বায়াসের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হয় না। ওকে, তাহলে এখন দেখো এই পজিটিভ যেহেতু ডায়োড 4 এসে এনকে পাইছে, সো এটা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে ফার্স্ট হাফ সাইকেলে আমার ডায়োড 1 হচ্ছে ফরওয়ার্ড বায়াস অ্যান্ড ডায়োড 4 হচ্ছে রিভার্স বায়াস। সো এই রিভার্স বায়াসের মধ্যে ডায়োড 4-এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। ডায়োড 4 কিসে আছে, রিভার্স বায়াসে। সো এই পজিটিভটিকে এখানে এসে আর যাইতে পারবে না, এই পজিটিভটা এখানে এসে আর যাওয়ার কোনো স্কোপ নাই, বিকজ সে কী পাচ্ছে, রিভার্স বায়াস পাচ্ছে। সো এই পজিটিভটা এখানের মধ্যে আর যাবে না। সো
এই ডায়োডটা থাকা যে কথা, না থাকা একই কথা, বিকজ এদিকে আর কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তখন ডায়োড 4টা কিসের মতো কাজ করবে? তখন আমাদের ডায়োড 4টা ওপেন সার্কিটের মতো কাজ করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়োড 1 কিসে আছে? ডায়োড 1 আছে কোথায়? ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। আর ডায়োড 4 কিসে আছে? রিভার্স বায়াস। কোথায়? ধনাত্মক অর্ধচক্রের জন্য। তাহলে আমি জাস্ট এই দুইটা কেস অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি আমাদের ডায়োড 1 আছে ফরওয়ার্ড বায়াসে, বিকজ এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, আর এটা হচ্ছে রিভার্স বায়াস, এখানে কারেন্ট ফ্লো হবে না। সো এই ডায়োডটা থাকা যে কথা, না থাকা একই কথা। ডায়োড 4 তখন ওপেন সার্কিটের মতো কাজ করবে। সো এটা তুমি মুছে দিবা, ঠিক আছে? এটা রাখার দরকার নাই, এটা জাস্ট মুছে যাবে, বিকজ এটা থাকা যে কথা, না থাকা একই কথা। বিকজ পজিটিভ চার্জটা যখন এন এর মধ্যে গেছে তখন সে পাইছে কি? রিভার্স বায়াস। পজিটিভ এন এর সাথে পজিটিভ মানে হচ্ছে কি? রিভার্স বায়াস। সো ডায়োড থাকা যে কথা, না থাকা একই কথা। এখানের মধ্যে কি হবে না? কোনো কারেন্ট ফ্লো হবে না। সো ডায়োড 4 রিভার্স বায়াসে আছে। ডায়োড 4টা কিসের মতো কাজ করবে? ডায়োড 4টা ওপেন সার্কিটের মতো কাজ করবে। আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো যে ডায়োড 4টা ওপেন সার্কিটের মতো কাজ করবে। তাহলে এখন দেখো, এই যে পজিটিভ চার্জটা এদিকে ফরওয়ার্ড বায়াস পেয়ে গেল, এখানে আসলো। সো এখানে এসে এখন দেখো ক্যাপাসিটরের কাজটা আমি বলছি, ক্যাপাসিটরের সাথে এই সার্কিটের আপাতত আমরা যখন পজিটিভ হাফ সাইকেল পড়বো, নেগেটিভ হাফ সাইকেল পড়বো, তখন আমাদের ক্যাপাসিটরের সাথে কোনো সম্পৃক্ততা নেই। ক্যাপাসিটরটা জাস্ট এখানে রাখি, এটা পরবর্তীতে কাজ আছে। তাহলে দেখো পজিটিভটা এখন ফ্লো হয়ে এই যে এদিকে আসলো, এই টার্মিনাল আসলো, এসে এদিকে যাবে, এই লোডের অ্যাক্রসে যাবে। পজিটিভটা কোথায় যাচ্ছে? পজিটিভটা আমাদের লোডের অ্যাক্রসে যাচ্ছে। তখন আমরা এই লোডের অ্যাক্রসে একটা কি পাবো? একটা আউটপুট ভোল্টেজ পাবো। তখন আমরা এই লোডের অ্যাক্রসে একটা, এই যে এই লোড রেজিস্ট্যান্স বা এই রোধের অ্যাক্রসে আমরা একটা আউটপুট ভোল্টেজ পাবো। তাহলে দেখো পজিটিভটা ফ্লো হয়ে নিচের দিকে যাবে, পজিটিভটা ফ্লো হয়ে নিচের দিকে আসলো। তারপর রাস্তা কোন দিকে? রাস্তা হচ্ছে এই যে এদিকে। ওকে, রাস্তা হচ্ছে এদিকে। পজিটিভ কে ফ্লো হচ্ছে? পজিটিভ ফ্লো হচ্ছে। সো ফ্লো হয়ে হয়ে এই যে পজিটিভটা ফ্লো হয়ে, দেখো পজিটিভটা ফ্লো হয়ে এদিকে যাচ্ছে। পজিটিভ চার্জটা ফ্লো হয়ে সোজা কোথায় যাবে? এই যে এখানে আসলো। তো এখানে আসলো পজিটিভ চার্জটা ফ্লো হয়ে, এদিক থেকে ফ্লো হয়ে রাস্তা, দেখো যেদিকে রাস্তা ওই দিকে আসছে। যেদিকে রাস্তা পজিটিভ চার্জটা দেখো এখান থেকে বেরিয়েছিল, ফ্লো হচ্ছে রাস্তা অনুযায়ী যাচ্ছে গিয়ে রাস্তা অনুযায়ী কোথায় আসতেছে? এই যে উপরে উঠতেছে, এখানে আসলো। এবার দেখো এই পজিটিভটা যখন এদিকে যাবে, এই পজিটিভটা যখন তোমার এখানে আসলো, ডায়োড 3 এর মধ্যে আসলো, তখন দেখো পজিটিভ আবার কাকে পাইলো? পি কে পাইলো। সো পি কে যদি পজিটিভ পাই, তাহলে পি এর সাথে পজিটিভ মানে হচ্ছে কি? ফরওয়ার্ড বায়াস। সো ফরওয়ার্ড বায়াসে অবশ্যই কারেন্ট যাবে। সো এদিকে হচ্ছে আমাদের ডায়োড 3 এর মধ্যে কি যাবে? কারেন্ট যাবে। সো তার মানে আমাদের ডায়োড 3টা কিসে আছে? ফরওয়ার্ড বায়াসে আছে। কেন ডায়োড 3 ফরওয়ার্ড বায়াসে আছে? বিকজ পজিটিভ চার্জটা যাচ্ছিল, যাই কাকে পাইছে? পি কে পাইছে। সো পি এর সাথে পজিটিভ মানে কোন বায়াস? ফরওয়ার্ড বায়াস। তাহলে আমাদের ডায়োড 3টা আছে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে। তাহলে আমাদের দেখো এখানে লিখে রাখো, ডায়োড 1 এর পাশাপাশি ডায়োড 3টাও কিসে থাকবে? ডায়োড 1 এর পাশাপাশি ডায়োড কমা দিয়ে ডায়োড 3। সো ডায়োড 1 আর ডায়োড 3 কিসে থাকবে? ফরওয়ার্ড বায়াসে। সো কোথায়? পজিটিভ হাফ সাইকেলে বা ধনাত্মক অর্ধচক্রে আমাদের ডায়োড 1 আর ডায়োড 3 কিসে থাকবে? ফরওয়ার্ড বায়াসে থাকবে। তাহলে এখন দেখো এই যে ফরওয়ার্ড বায়াসে আসলো, ফরওয়ার্ড বায়াসে আসার পর তাহলে দেখো পজিটিভটা ফ্লো হয়ে আবার দেখো এই টার্মিনালে আসলো। এখন দেখো এই টার্মিনালে আবার তার দুইটা রাস্তা, একটা রাস্তা হচ্ছে এইদিকে, আরেকটা রাস্তা হচ্ছে এইদিকে। ওকে, ভালো করে দেখো, এই টার্মিনালে কিন্তু তার দুইটা রাস্তা, একটা রাস্তা হচ্ছে এদিকে, আরেকটা রাস্তা হচ্ছে তোমার এদিকে। এখন তুমি একটু চিন্তা করে দেখো, আচ্ছা এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, ডায়োড 2টা তো এখানে আমাদের দেখতে পাচ্ছি কোথায়? ফরওয়ার্ড বায়াসে দেখা যাচ্ছে। তাহলে এখন দেখো এখানে আমাদের দুইটা রাস্তা, একটা হচ্ছে এখানে এসে, আচ্ছা এখানে তোমার এই জিনিসটা থাকবে না, এই জিনিসটা দেখো, এই জিনিসটা এদিকে যেমন যাচ্ছিল এদিকেও তেমন যাবে না। ভালো করে দেখো, এখানে একটা প্রসেস আমি মিস করে গেলাম। এই যে পজিটিভটা এখানে এসে এদিকে যাচ্ছে, আরেকটা রাস্তা তো এদিকে, এই জিনিসটা তোমাদেরকে বলা হয় নাই। একটা রাস্তা হচ্ছে এদিকে যাচ্ছে, আর একটা রাস্তা কোন দিকে? এই যে এদিকে। সো পজিটিভটা যখন এদিকে আসতেছিল, এই পজিটিভটা কাকে পাইছে? এই পজিটিভটা এনকে পাইছে। তাহলে দেখো পজিটিভটা যখন এনকে পাইছে, এই পজিটিভটা যখন ফ্লো হয়ে এখানে আসতেছিল, কাকে পাইছে? এনকে পাইছে। এনকে পাইলে কোন বায়াস? রিভার্স বায়াস। সো রিভার্স বায়াস মানে এটার মধ্যে দিয়ে কোনো কি যাবে না? কারেন্ট যাবে না। ওই যে এদিকে কারেন্টটা যাচ্ছিল, পজিটিভটা এখানে আসতেছিল, পজিটিভটা এখানে এসে এদিকে একটা রাস্তা, এদিকে আরেকটা রাস্তা না?
ক্যাপাসিটরের দিকে তো যাবে না, কোনো সম্পৃক্ততা নাই। তুমি এদিকে চলে আসছো, বাট এদিকেরটা কিন্তু হিসাব করা হয় নাই। সো এই জিনিসটা হিসাব করতে হবে। তাহলে এখন দেখো পজিটিভটা যখন তোমার এখানে আসছে, এই যে এই পজিটিভটা যখন তোমার এখানে আসছে, এদিকে যেমন গেছে এদিকেও তেমন যাবে। সো এখন দেখো পজিটিভটা এইদিকে যাওয়ার সময় ডায়োড 2 এর মধ্য দিয়ে যাওয়ার সময় কাকে পাচ্ছে? এনকে পাচ্ছে। সো এন এর সাথে পজিটিভ মানে কোন বায়াস? এন এর সাথে পজিটিভ মানে হচ্ছে রিভার্স বায়াস। সো এন এর সাথে পজিটিভ মানে যদি রিভার্স বায়াস হয়, তাহলে এই সার্কিটের মধ্যে, এই ডায়োডের মধ্যে কোনো কি যাবে না, কারেন্ট যাবে না। বিকজ ডায়োড 2 কিসে আছে? ডায়োড 2 আসে হচ্ছে রিভার্স বায়াসে। সো আমাদের ডায়োড 2 কিসে আছে? রিভার্স বায়াস। তাহলে এখন দেখো আমাদের ধনাত্মক অর্ধচক্রে ডায়োড 1 আর ডায়োড 3 আছে ফরওয়ার্ড বায়াসে, আর ডায়োড 4 আর ডায়োড 2 আছে রিভার্স বায়াসে। তাহলে আমাদের ধনাত্মক অর্ধচক্রের জন্য ডায়োড 4 এর মধ্যে দিয়ে যেমন কোনো কারেন্ট যাবে না, ঠিক তেমনিভাবে আমাদের ডায়োড 2 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। বিকজ পজিটিভটা এদিকে যাওয়ার সময় কাকে পাইছে? এনকে পাইছে। সো আমাদের ডায়োড 2টা হচ্ছে কি? রিভার্স বায়াস। সো রিভার্স বায়াসে থাকা যে কথা, না থাকা এই কথা, বিকজ এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো এটা তুমি মুছে দিবা, এখানে তোমাদের কোনো কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমার ব্রিজ রেকটিফায়ারের চিত্রটা ফার্স্ট হাফ সাইকেলের জন্য হয়ে গেল এই ধরনের। সো দেখো পজিটিভটা এদিকে যাচ্ছিল গিয়ে, এই যে এদিকে গিয়ে আবার এখানে আসছে, এসে এখানে আসছে, এটা ধরো বি বিন্দু, বি বিন্দুতে আসছে, বি বিন্দুতে এসে ডায়োড 3 এর মধ্য দিয়ে যাচ্ছে, রাইট? বি বিন্দুতে এসে পজিটিভটা কোথায় যাচ্ছে? ডায়োড 3 এর মধ্য দিয়ে যাচ্ছে। পজিটিভটা কাকে পাইছে? পিকে পাইছে। পিকে পজিটিভ পাইলে কোন বায়াস? ফরওয়ার্ড বায়াস। সো ডায়োড 3 এর মধ্যে কারেন্টটা ফ্লো হচ্ছে, ফ্লো হয়ে এসে দেখো এই যে এদিকে যাচ্ছে। সো পজিটিভটা যাচ্ছে, পজিটিভের ডাইরেকশনটা দিলাম। সো দেখো পজিটিভটা এখন যাচ্ছে, গিয়ে এই যে এদিকে গেল, গিয়ে এই যে এদিকে যাবে, এইদিকে গিয়ে প্লাস কোথায় গিয়ে শেষ হবে? এই যে মাইনাসে গিয়ে সার্কিট ফিল আপ করবে। সো এই হচ্ছে আমার কন্ডিশন ধনাত্মক অর্ধচক্রের জন্য। সো তোমাকে যদি ধনাত্মক অর্ধচক্রের ফ্লো লাইনটা দেখাতে বলে, তাহলে তোমাকে এইভাবে ফ্লো লাইনটা দেখিয়ে তোমাকে এক্সপ্লেন করে দিতে হবে যে ডায়োড 1 আর ডায়োড 3 এর মধ্যে ফরওয়ার্ড বায়াস পাচ্ছি, এই জন্য এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, আর ডায়োড 4 আর ডায়োড 2 এর মধ্যে রিভার্স বায়াস ছিল। সো দ্যাটস ওয়াই এইগুলো ডায়োড 4 আর ডায়োড 2 এখানে থাকা যে কথা, না থাকা একই কথা, বিকজ এগুলো থাকলেও এখানের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো এটা তখন কি? ডায়োড 4 আর ডায়োড 2 তখন কি থাকবে? অফ থাকবে। সো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের জন্য তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যখন ফার্স্ট হাফ সাইকেল চলে তখন হচ্ছে তোমার ডায়োড 1 আর ডায়োড 3 খোলা থাকবে, অ্যান্ড অলসো আমাদের ডায়োড 4 আর ডায়োড 2 কি থাকবে? অফ থাকবে। এই জিনিসটা মাথায় রাখবা। ডায়োড 4 আর ডায়োড 2 ওপেন সার্কিটের মতো কাজ করবে। সোজা কথাই ডায়োড 4 অ্যান্ড ডায়োড 2 ওপেন সার্কিটের মতো কাজ করবে, এই হচ্ছে কথা। সো এটা হচ্ছে ফার্স্ট হাফ সাইকেল বা পজিটিভ হাফ সাইকেল ধনাত্মক অর্ধচক্র। সো এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা জানাও। এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কী হয় দেখো, এই জিনিসটা অ্যাকচুয়ালি কী হবে দেখো, এখানে যদি আমি এখন, এটা হচ্ছে ইনপুট, পালসেটিং এসিটা হচ্ছে আমাদের ইনপুট। সো আমরা আউটপুটটা কিভাবে পাবো দেখো, এখানে আমরা আউটপুটটা কিভাবে পাবো দেখো, আমাদের পালসেটিং এসিটা হচ্ছে আমাদের কি? পালসেটিং এসিটা হচ্ছে আমাদের ইনপুট বা এসি। ওকে, এটা হচ্ছে এসি। সো এটা মুছে দেই আমি, এটা হচ্ছে এসি। ওকে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এসি, দেখাই যাচ্ছে দিক পরিবর্তন করতেছে। সো এখানে কি পাবো দেখো, এখানে আমাদের ডায়োড 1 আর ডায়োড 3 এর জন্য কি পাবো? পজিটিভ হাফ সাইকেলগুলোর মধ্যে আমরা ডায়োড 1 আর ডায়োড 3 এর জন্য সবসময় কি পাবো? ভোল্টেজ পাবো। দেখো আমাদের পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োড 1 আর ডায়োড 3 কাজ করতেছে, তখন আমাদের ডায়োড 2 আর ডায়োড 4 কি থাকবে? অফ থাকবে। তাহলে এই যে ধনাত্মক অর্ধচক্রগুলোর জন্য আমরা এখানে কি পাবো? আমরা এখানে কি পাবো? ডিসি সিগন্যাল পাবো। ওকে, সো এখানে লিখে দিতে পারো ডায়োড 1 ডায়োড 3 ডায়োড 1 ডায়োড 3 ডায়োড 1 ডায়োড 3। বিকজ আমরা দেখো এই যে পজিটিভগুলোর জন্যই কিন্তু কি পাচ্ছি? এখানে সিগন্যাল পাচ্ছি কার কার জন্য? কোন কোন ডায়োডের জন্য? এই যে ডায়োড 1 এর জন্য পাচ্ছি, ডায়োড 3 এর জন্য পাচ্ছি। ভালো করে দেখো, আমরা এই পুরো জিনিসটা অ্যানালাইসিস করে দেখতে পেলাম আমরা ডায়োড 1 আর ডায়োড 3 এর জন্য পজিটিভ হাফ সাইকেলগুলোর মধ্যে কারেন্ট পাচ্ছি। সো এই ডায়োডগুলোর জন্যই কিন্তু আমরা একটা ভোল্টেজ পাবো। ডায়োড 1 আর ডায়োড 3 এর জন্য একটা ভোল্টেজ, প্রত্যেকটা পজিটিভ হাফ সাইকেল। এই পজিটিভ হাফ সাইকেলও যেমন, মানে আমরা তো এই জিনিসটা নিয়ে আলোচনা করছি, প্রথম পজিটিভ হাফ সাইকেল নিয়ে আলোচনা করছি। সো প্রথম পজিটিভ হাফ সাইকেলে যেমন আমরা ডায়োড 1 আর ডায়োড 3 এর জন্য আউটপুট ভোল্টেজ পাইছি, প্রত্যেকটা পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা ডায়োড 1 আর ডায়োড 3 এর জন্য কি পাবো? আউটপুট ভোল্টেজ পাবো। সো এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে, তাহলে দেখো এখন আমরা দেখব হচ্ছে ঋণাত্মক অর্ধচক্রের জন্য কি হয়। দ্যাট মিনস আমাদের এই জিনিসগুলোর জন্য কি হয়, এখন সেই জিনিসটা দেখা লাগবে। সো তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও।
সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আরেকটা জিনিস হলো এখানে লিখে দিতে পারো বহির্গামী ভোল্টেজ, এগুলাকে লিখে দিতে পারো হচ্ছে বহির্গামী ভোল্টেজ। এগুলোকে লিখে দিতে পারো হচ্ছে বহির্গামী ভোল্টেজ। আর এসি হচ্ছে কি, এসি হচ্ছে অন্তর্গামী ভোল্টেজ। সো এটা ছিল হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য কি চিত্র। এখন আমরা দেখব কেস নাম্বার 2 লিখো, কেস 2 ফর নেগেটিভ হাফ সাইকেল। কেস 2 দেখবো হচ্ছে আমরা ফর নেগেটিভ হাফ সাইকেল। সো এখানে পজিটিভটা লিখে কেটে নেগেটিভ বসাই দাও, নেগেটিভ হাফ সাইকেল। আর এখানে ধনাত্মকটা কেটে ঋণাত্মক বসাই দাও, ঋণাত্মক। সো এই জিনিসগুলো মুছে দিব, কারণ এখন আমাদের পুরো জিনিসটাই আলটিমেটলি চেঞ্জ হয়ে যাবে। ডায়োড 1, ডায়োড 2, ডায়োড 3, ডায়োড 4 এগুলো একটু এখন মুছে দাও। তারপর এখানে মাইনাস, এখানে সাইনগুলো মুছে দাও। ব্রিজ রেকটিফায়ারটা টোটালি আগের অবস্থায় নিয়ে আসো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ারটাকে ফুল অ্যান্ড ফুল আগের অবস্থায় নিয়ে আসতে হবে। সো এক্সট্রা যা যা লিখছিলাম পজিটিভ হাফ সাইকেলের জন্য সবগুলো মুছে দিবা, বিকজ প্রত্যেকটা জিনিস কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস এখন কিন্তু কোয়াইট অপোজিট হয়ে যাবে। সো একটু দেখো, এখন সেকেন্ড হাফ সাইকেলটা তোমরা ইজিলি বুঝে যাবা, সেকেন্ড হাফ সাইকেলটা তোমরা ইজিলি বুঝে যাবা। এখন দেখো, ঠিক আছে। সো যা যা সাইন ছিল সব মুছে ফেললাম। এখন আমরা কি নিয়ে কাজ করব, এই যে নেগেটিভগুলো নিয়ে এখন আমরা কাজ করব। সো তোমাদের প্রথম কাজটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ারটা। দেখো এখন আমাদের ব্রিজ রেকটিফায়ারটা কিন্তু টোটালি আগের জায়গায় চলে আসছে। এখন আমাদের ব্রিজ রেকটিফায়ারটা কমপ্লিটলি আগের জায়গায় চলে আসলো। পিএন এগুলো ঠিক থাকবে, এগুলো একটু ঠিক করে দাও, আমি দিচ্ছি এখানে। এটা হচ্ছে আমাদের ডায়োড 4 ছিল, এটা হচ্ছে আমাদের ডায়োড 2 ছিল, রাইট। সো এরপরে এখানে আর কি কি চেঞ্জ আসবে, ও পিএনগুলো ঠিক থাকবে। সো পিএনগুলো একটু ঠিকঠাক দিয়ে দাও। এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। সো পিএনগুলো একটু ঠিকঠাক করে দিয়ে দিবা, পিএন। ওকে। সো এখন দেখো আমরা এখন কি করব, আমরা হচ্ছে এখন নেগেটিভ হাফ সাইকেলের জন্য বের করব। সো আমরা আবার কি করলাম, আমরা আবার একটা ব্রিজ রেকটিফায়ার একটা টোটাল জেনারেলাইজড ফরম্যাটে নিয়ে আসলাম। ব্রিজ রেকটিফায়ারটাকে আমরা আবার একটা জেনারেলাইজড ফরম্যাটে নিয়ে আসলাম। এখন আমরা এই ব্রিজ রেকটিফায়ারের জন্য নেগেটিভ হাফ সাইকেলে কি হয় ওই জিনিসটাই দেখব। এই ব্রিজ রেকটিফায়ারের জন্য এখন আমাদের নেগেটিভ হাফ সাইকেলে কি হয় ওই জিনিসটাই আমরা এখন দেখব। তাহলে দেখো এখন কি হয়। সো নেগেটিভ হাফ সাইকেলগুলো আমরা যেহেতু ধরে নিয়েছিলাম আগে পজিটিভ হাফ সাইকেলগুলো কিসে আছে, আমরা আগে ধরে নিয়েছিলাম পজিটিভ হাফ সাইকেলগুলো আছে ফরওয়ার্ড বায়াসে। সো এখন দেখো আমাদের যেগুলো নেগেটিভ হাফ সাইকেল, এই নেগেটিভ হাফ সাইকেলগুলো আমাদের থাকবে হচ্ছে রিভার্স বায়াসে। যেহেতু আমাদের পজিটিভ হাফ সাইকেলগুলো ফরওয়ার্ড বায়াসে ধরে নিচ্ছি, সো নেগেটিভ হাফ সাইকেলগুলো আমাদের ধরতে হবে রিভার্স বায়াস। তাহলে এখন দেখো রিভার্স বায়াস যদি হয়, তাহলে আগে যেমন আমাদের পজিটিভ হাফ সাইকেলের জন্য উপরেরটা প্লাস ছিল, নিচেরটা ছিল হচ্ছে মাইনাস, এখন আমাদের উপরেরটা হবে মাইনাস আর নিচেরটা কি হবে প্লাস, উল্টা। পজিটিভ হাফ সাইকেলে উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস। এখন যেহেতু আমরা নেগেটিভ হাফ সাইকেল রিভার্স বায়াস নিয়ে কাজ করতেছি, সো উপরেরটা দিব আমরা মাইনাস আর নিচেরটা কি দিব প্লাস। সো এই জিনিসটা মাইনাস হলে এখানে ইন্ডাক্টেড হবে মাইনাস, ইন্ডাকশন এখানে ইন্ডাক্টেড হবে পরে দিয়ে। এই জিনিসটা মাইনাস হলে এখানে আসবে কে মাইনাস, এই জিনিসটা প্লাস হলে এখানে আসবে কি প্লাস। এবার আসবে ইন্ডাকশন, এই জিনিসটা মাইনাস হলে এখানে ইন্ডাক্টেড হবে কে মাইনাস, এই জিনিসটা প্লাস হলে এখানে ইন্ডাক্টেড হবে কি প্লাস। ওকে, আমাদের তাহলে এখন কাজ শেষ। তো এখন আমাদের কারেন্টের ফ্লো লাইনগুলো দেখাতে হবে, যে কারেন্টের ফ্লো লাইনগুলো কিভাবে কোন দিক থেকে কোথায় যাচ্ছে না যাচ্ছে ওই জিনিসটা এখন আমাদের কি করে দেখাতে হবে, বের করে দেখাতে হবে। সো আমরা সবসময় কোত্থেকে শুরু করব, আমরা সবসময় প্লাস থেকে শুরু করব, আমরা সবসময় প্লাস থেকে শুরু করব। তাহলে এখন দেখো প্লাস থেকে শুরু করি, প্লাস থেকে এখন আমরা আমাদের যাত্রাটা শুরু করব। তাহলে দেখো এই যে প্লাস থেকে এখন আমরা আমাদের যাত্রাটা শুরু করলাম, এই যে প্লাস। সো আগে প্লাসটা উপরের দিক দিয়ে গেছিলো, এখন যেহেতু আমরা নেগেটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করতেছি, সো আমাদের প্লাসটা যাবে নিচের দিক থেকে। তাহলে দেখো এই যে যাত্রা শুরু করলাম। সো এই রাস্তা অনুযায়ী সার্কিট কনফিগারেশন ব্রিজ রেকটিফায়ারের জন্য এই সার্কিটটা কিন্তু ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না। ব্রিজ রেকটিফায়ারের জন্য এই সার্কিটটা ফিক্সড অ্যান্ড এটা কখনো চেঞ্জ হবে না। এই কনফিগারেশনে যেভাবে রাস্তাগুলো ভাগ করে দেওয়া আছে ওইভাবেই চার্জগুলো ফ্লো হবে। সো পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা ফ্লো লাইনটা দেখাইছি, এখন আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য দেখাচ্ছি। তাহলে এখন দেখো কারেন্টের ফ্লো সবসময় পজিটিভ দিক থেকে হয়। সো আগে পজিটিভ হাফ সাইকেলের জন্য এদিকে গেছিলো, এখন
নেগেটিভ হাফ সাইকেলের জন্য এদিকে যাবে। সো পজিটিভটা যাচ্ছে এই যে এই রাস্তা বরাবর যাবে, রাস্তা যেদিকে ওই দিকেই যাবে, রাস্তা অনুসরণ করবে, ফ্লো লাইন কি করবে, ফলো করবে। সো এদিকে গিয়ে এই যে এদিকে উঠলো, পজিটিভটা এইখানে উঠলো, কে উঠতেছে, পজিটিভ। ওকে, পজিটিভটা কোথায় উঠলো, পজিটিভটা এইখানে উঠলো। সে এই পয়েন্টটা হচ্ছে আমাদের, ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে আমাদের সি, না সি না, এটাকে দাও ডি, পয়েন্ট নাম দাও, ডিতে আসলো। এখন দেখো ডিতে গিয়ে তার দুইটা রাস্তা, ডিতে গিয়ে তার রাস্তা হচ্ছে এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। তো এই পজিটিভ চার্জটা যখন D2 এর মধ্য দিয়ে যায়, তার মানে ডায়োড 2 এর মধ্য দিয়ে যায়, কে যাচ্ছে, পজিটিভ যাচ্ছে, কে যাচ্ছে, পজিটিভ। তো পজিটিভটা যখন আমাদের ডি পয়েন্টে এসে দুইটা রাস্তা পাইল, পজিটিভটা যখন আমাদের ডি পয়েন্টে এসে দুইটা রাস্তা পাইল, একটা রাস্তায় সে পাচ্ছে কাকে, পিকে, আরেকটা রাস্তায় সে কাকে পাচ্ছে, এনকে পাচ্ছে। সো পজিটিভ যদি পিকে পাই তাহলে সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, পজিটিভ যদি এনকে পাই তখন সেটা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে এখন দেখো, এখন তোমরাই বলো যে পজিটিভটা কোন দিকে যাবে, ডায়োড 2 এর মধ্যে যাবে নাকি ডায়োড 3 এর মধ্যে যাবে। খুবই সিম্পল, যেহেতু আমাদের পজিটিভটা ডায়োড 2 এর মধ্যে গেলে পিকে পাচ্ছে, সো ডায়োড 2তে পাবে ফরওয়ার্ড বায়াস আর ডায়োড 3তে পাবে রিভার্স বায়াস। সো পজিটিভটা ডায়োড 3 এর মধ্যে যাবেই না, এটা যাবে কোন দিকে, ডায়োড 2 এর মধ্যে। তাহলে এখানে আমরা দেখে ফেললাম এই পজিটিভের ফ্লো লাইনের জন্য আমাদের ডায়োড 2 আছে ফরওয়ার্ড বায়াসে বিকজ পজিটিভের সাথে পি, আর ডায়োড 3 আছে রিভার্স বায়াসে বিকজ পজিটিভের সাথে এন। সো পজিটিভের সাথে পি থাকলে ফরওয়ার্ড, পজিটিভের সাথে এন থাকলে রিভার্স। সো এখানে লিখে ফেলো, এখানে ফার্স্ট অফ অল তুমি লিখে ফেলো যে ডায়োড 2 আছে ফরওয়ার্ডে, D2 বা ডায়োড 2 ফরওয়ার্ডে, আর ডায়োড 3 কিসে, রিভার্সে। পয়েন্ট টু বি নোটেড, আমাদের আগের কন্ডিশন আমরা যখন পজিটিভ হাফ সাইকেল পড়ছিলাম, যারা যারা খাতায় লিখতেছো তারা একটু দেখো, যখন আমরা পজিটিভ হাফ সাইকেল নিয়ে আলোচনা করতেছিলাম তখন কিন্তু আমাদের উল্টা কেসটা হয়েছিল। তখন আমাদের ডায়োড 2টা ছিল ফরওয়ার্ড রিভার্সে আর ডায়োড 3টা ছিল ফরওয়ার্ডে। এখন কিন্তু টোটাল সার্কিউমেস্টেন্সটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমাদের ডায়োড 2 হচ্ছে ফরওয়ার্ডে, ডায়োড 3 হচ্ছে কোথায়, রিভার্সে। পজিটিভ হাফ সাইকেলের জন্য কিন্তু উল্টাটাই ছিল। সো এখন দেখো, এখন এখানে কি হচ্ছে দেখো, তাহলে আমাদের ডায়োড 3তে যেহেতু রিভার্স বায়াস পাচ্ছে, সো এখানে কারেন্ট যাবে না, এখানে সোজা কথায় কারেন্ট যাবে না। সো এই জিনিসটা ওপেন সার্কিটের মতো কাজ করবে, ডায়োড 3 ইজ লাইক এস ওপেন সার্কিট, ওয়ার্কস এস ওপেন সার্কিট। সো ডায়োড 3 থাকা যে কথা, না থাকা এই কথা। সো সিম্পলি তুমি ডায়োড 3টা কী করে ফেলবা, মুছে ফেলবা। ঠিক আছে, মুছে ফেললাম। এখন দেখো এই যে এদিকে যাচ্ছে, এই যে আমাদের ডায়োড 2 এর মধ্য দিয়ে যাচ্ছে কারেন্টটা, ওকে, ডায়োড 2 এর মধ্য দিয়ে কারেন্টটা যাচ্ছে, ঠিক আছে, ডায়োড 2 এর মধ্য দিয়ে কারেন্টটা যাচ্ছে, গিয়ে কোথায় আসলো, এখানে আসলো, এই টার্মিনালে আসলো। এই টার্মিনালে এসে তার দুইটা রাস্তা, একটা রাস্তা হচ্ছে এইদিকে আর একটা রাস্তা হচ্ছে এইদিকে। এখন দেখো যখন সে এদিকে যাবে, বেশ ভালো কথা, এদিকে গিয়ে এদিকে নিচের দিকে নামবে, বাট এদিকে যাওয়ার সময় কি হয় দেখো, পজিটিভটা, এটা পজিটিভ রাইট, পজিটিভই তো ফ্লো হচ্ছে তাই না। পজিটিভটা যখন এখানে আসলো, ডায়োড 1 আসলো, কাকে পাইলো, এনকে পাইলো। এবার তোমরাই বলে দাও ডায়োড 1 এর মধ্য দিয়ে যাবে নাকি যাবে না। ওকে, সো সবাই কারেক্ট অ্যান্সার করছো, যাবে না, বিকজ এই যে পজিটিভটা যখন এনকে পাইছে, পজিটিভ এনকে পাওয়া মানে হচ্ছে রিভার্স বায়াস। সো রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হয় না, সো এটা কাটা। সো এটা কিসের মতো কাজ করবে, ওপেন সার্কিটের মতো কাজ করবে। সো এটা থাকা যে কথা, না থাকা একই কথা। আবার কি করবে, এটা মুছে দিবা। ওকে, সো তাহলে পজিটিভটা শুধু এদিকে যাবে, গিয়ে তার রাস্তা হচ্ছে এদিকে প্লাস। ওকে, আবার নামবে কোন দিকে, এই যে নিচের দিকে নামবে। একটু আগে পজিটিভ হাফ সাইকেলের জন্য তুমি চিন্তা করো, খেয়াল করে দেখো, কারেন্টটা এদিকেই নামছিল, এখনো কিন্তু কারেন্টটা এদিকেই নামতেছে। সো আমরা এদিকে যে যার জন্য ভোল্টেজ, যেদিকে ভোল্টেজ পাইছি, আমরা নেগেটিভের জন্য কি সেম দিকেই ভোল্টেজ পাবো। কথাটা আমি আরেকবার বলতেছি, দেখো কারেন্টটা এদিকে নামতেছে না, অর্থাৎ নিচের দিকে নামতেছে না, এই যে এদিকে এসে নিচের দিকে নামতেছে কোন দিকে, ডাউনওয়ার্ড, নিচের দিকে। আমরা যখন পজিটিভ হাফ সাইকেল পড়ছিলাম তখনই কিন্তু আমরা দেখছি কারেন্টটা নামতেছে কোন দিকে, নিচের দিকে, ডাউনওয়ার্ড। সো পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি যেদিকে ভোল্টেজ পাইছি, নেগেটিভ হাফ সাইকেলের জন্য কিন্তু আমি সেদিকেই ভোল্টেজ পাবো, বিকজ পজিটিভ হাফ সাইকেলে এই লোডের অ্যাক্রসে যেদিকে কারেন্ট নামছে, নেগেটিভ হাফ সাইকেলেও কিন্তু এই লোডের অ্যাক্রস একই দিকে কারেন্ট নামতেছে। সো ভোল্টেজের ডাইরেকশনটা কখনো চেঞ্জ হবে না। পজিটিভ নেগেটিভের জন্য ভোল্টেজের আউটপুট ভোল্টেজের ডাইরেকশনটা ঠিক থাকবে। সো ডাইরেকশন ঠিক থাকলে ডাইরেকশন চেঞ্জ করা নেই, সো ডিসি ভোল্টেজ পাবো। আলটিমেটলি তো আমরা ডিসি ভোল্টেজই পাবো, তাই না। সো এখন তাহলে দেখো পজিটিভটা নিচের দিকে নামতেছে। ওকে ফাইন, সো আমরা গল্পটা শেষ করি। সো পজিটিভটা নেমে এদিকে আসলো,
এসে এই যে এদিকে যাবে, কোন দিকে যাবে, এদিকে যাবে, এই যে রাস্তা বরাবর ফ্লো হবে, রাস্তা বরাবর ফ্লো হচ্ছে, খুবই স্বাভাবিক, ফ্লো হয়ে 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 এই দিকে উঠলো, এই যে যেদিকে রাস্তা ওই দিকেই উঠতেছে, রাইট, যেদিকে রাস্তা ওই দিকেই উঠতেছে। সো উঠে কোথায় আসলো, উঠে কোথায় আসলো, বিতে আসলো। বি বিন্দুতে আসার পর দেখা যাচ্ছে, বি পয়েন্টে আসার পর দেখা যাচ্ছে সে কাকে পাইলো, পিকে পাইলো, কাকে পাইলো, পিকে। সো বলো পজিটিভ পিকে পাইলে কোন বায়াস, পজিটিভ পিকে পাইলে অবশ্যই অবশ্যই এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। সো ফরওয়ার্ড বায়াস হইলে এদিকে এই ডায়োডটা হচ্ছে কি অন, কারেন্ট যাবে। সো পজিটিভটা এই যে এদিকে ফ্লো হবে, পজিটিভটা ফ্লো হচ্ছে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের এদিকে কারেন্ট যায় নাই, কোথায়, ডায়োড 1 এর মধ্যে আবার কি যায় নাই, কারেন্ট যায় নাই। সো ডায়োড 1টা আমি মুছে দিছিলাম। সো এখানে একটু লিখে রাখবা, এখানে একটু লিখে রাখবা যে ডায়োড 1ও কিসের মতো, রিভার্স বায়াসের মতো। সো এখানে অ্যাকচুয়ালি ডায়োড 1 ও ডায়োড 3, আর এদিকে যেহেতু ডায়োড 4 এর মধ্যে কারেন্ট যাচ্ছে, সো ডায়োড 4 এখন কিসে আছে, ফরওয়ার্ডে আছে। সো মজার ব্যাপার হলো আগে যেগুলো ফরওয়ার্ড বায়াস ছিল এখন সেগুলো রিভার্স বায়াস। আগে ডায়োড 1 আর ডায়োড 3 ফরওয়ার্ড বায়াসে ছিল, ঋণাত্মক অর্ধচক্রের জন্য আমার ডায়োড 1 আর ডায়োড 3 হচ্ছে রিভার্স বায়াস। আর আগে আমাদের ডায়োড 1 আর ডায়োড 2 আর ডায়োড 4 ছিল হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এখন আমাদের ডায়োড 2 আর ডায়োড 4 হচ্ছে, আগে আমাদের ডায়োড 2 আর ডায়োড 4 ছিল রিভার্স বায়াসে, এখন আমাদের ডায়োড 2 আর ডায়োড 4 হচ্ছে ফরওয়ার্ড বায়াসে। সো পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডগুলো যা কন্ডিশন ছিল এখন কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে নেগেটিভ হাফ সাইকেলে এসে, অ্যান্ড পজিটিভ হাফ সাইকেলে এই ডায়োডগুলো যে কন্ডিশনে ছিল নেগেটিভ হাফ সাইকেলে এসে টোটাল কন্ডিশনটা আলটিমেটলি পুরোটাই কী হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে দেখো আমি ফ্লো লাইনটা কমপ্লিট করি। সো এই প্লাসটা এদিকে এসে, এই যে এদিকে রাস্তা, সো এই রাস্তা এখানে এসে কী করে ফেললো, এখানে এসে পজিটিভটা এখানে এসে মিলাই গেল, সার্কিট ফিল আপ করে ফেললো। সো এইটাই হচ্ছে আমাদের টোটাল ব্রিজ রেকটিফায়ারের নেগেটিভ হাফ সাইকেলে যা যা হয় সেটার গঠন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে নেগেটিভ হাফ সাইকেলগুলোর জন্য, নেগেটিভ হাফ সাইকেলগুলোর জন্য আমাদের কি হচ্ছে, নেগেটিভ হাফ সাইকেলগুলোর জন্য আমি ডায়োড 2 আর ডায়োড 4 এর মধ্যে কি পাচ্ছি, নেগেটিভ হাফ সাইকেলগুলোর জন্য ডায়োড 2 আর ডায়োড 4 এর মধ্যে আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি, বিকজ ডায়োড 2 আর ডায়োড 4 এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। সো এই লোডের অ্যাক্রসে এই দুইটা ভোল্টেজের জন্যই, এই দুইটা ডায়োডের জন্যই কিন্তু ভোল্টেজ ড্রপ হবে বা ভোল্টেজ পাবো। আবার বলতেছি, নেগেটিভ হাফ সাইকেলে যেহেতু আমাদের ডায়োড 2 আর ডায়োড 4 এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, সো এই লোডের অ্যাক্রসে আমরা এই দুইটা ডায়োডের জন্যই কী পাবো, আউটপুট ভোল্টেজ পাবো। তাহলে এখন আমাদের এই যে সার্কিটের মধ্যে নেগেটিভ হাফ সাইকেল কারা কারা ছিল, এই যে এগুলো ছিল, নিচেরগুলো নেগেটিভগুলো ছিল। সো এখন দেখো, এখন আমি ছোট করে একটু চিত্রটা আঁকাই নিচের দিকে। সো পজিটিভটা আমি এদিকে দিয়ে দিলাম, ওকে। এগুলো কিন্তু বহির্গামী ভোল্টেজ, বহির্গামী ভোল্টেজটা কিন্তু চেঞ্জ হবে না। সো দেখো আমি এখানে আরেকটা ছোট করে লাইন টানলাম। সো দেখো এখন আমরা এই নেগেটিভের জন্য কি দিব, ভোল্টেজগুলো দিব। সো নেগেটিভের জন্য ভোল্টেজগুলো হচ্ছে এইভাবে, দেখো কোথায়, এইভাবে। তাহলে আমি এখন যদি একটু সেগমেন্টটা ভাগ করে দেই, যদিও বা সমান সমান নাও হইতে পারে, বিকজ সমান সমানে তো আঁকা হয় নাই, সো একটু চেঞ্জ হইতে পারে। সো দ্যাটস কোনো ব্যাপার না, একটু দেখো, একটু দেখলেই হয়ে যাবে, জাস্ট লাগাই দিবা আর কিছু না। সো এখন দেখো আমাদের পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা ডায়োড 1 আর ডায়োড 3, পজিটিভের জন্য ডায়োড 1 ডায়োড 3 এর মধ্যে আউটপুট ভোল্টেজ, পজিটিভের জন্য ডায়োড 1 ডায়োড 3 এর মধ্যে কী পাচ্ছি, আউটপুট ভোল্টেজ পাচ্ছি, ওকে। সো নেগেটিভের জন্য দেখো, নেগেটিভের জন্য আমরা কি কোথায় কোথায় কিসে কার কারণে, নেগেটিভ হাফ সাইকেল যখন ছিল, যখন আমাদের নেগেটিভ হাফ সাইকেল, তখন আমাদের ডায়োড 2 আর ডায়োড 4 এর মধ্যে কিন্তু কারেন্ট পাস হচ্ছে। সো নেগেটিভ হাফ সাইকেল আমরা ডায়োড 2 আর ডায়োড 4 এর জন্য কি পাবো, ডায়োড 2 আর ডায়োড 4, ডায়োড 2 একটু সুন্দর করে আঁকবা এটা, ডায়োড 2 আর কত, ডায়োড 4, ওকে। সো দেখো আলটিমেটলি ডায়োড 2 আর ডায়োড 4 এর জন্য আমরা নেগেটিভ হাফ সাইকেলগুলোর মধ্যে কি পাচ্ছি, ডায়োড 2 আর ডায়োড 4 এর জন্য নেগেটিভ হাফ সাইকেলে আমরা ভোল্টেজ পাচ্ছি। তাহলে এখন আবারও একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, কেন আমরা একই দিকে ভোল্টেজগুলো দিলাম, বিকজ এই যে এই লোডের অ্যাক্রস আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য কারেন্ট যেদিকে ফ্লো হয়েছিল, নেগেটিভ হাফ সাইকেলের জন্য একই দিকে কারেন্ট ফ্লো হয়েছে। সো তোমার পজিটিভ হাফ সাইকেল হোক বা নেগেটিভ হাফ সাইকেল, কারেন্টের দিকের কোনো পরিবর্তন হবে না। সো আলটিমেটলি এটা ডিসি কারেন্ট বা ডিসি প্রবাহ, ঠিক আছে। কারেন্টগুলো দেখো দিক পরিবর্তন করে নাই, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডিসি প্রবাহ। সো আমি যদি এই আলটিমেট রেজাল্টটা এইগুলো হচ্ছে কি অন্তর্গামী ভোল্টেজ, এখানে লিখে রাখতে পারো, এটা হচ্ছে কি অন্তর্গামী ভোল্টেজ, এটা হচ্ছে বহির্গামী,
এটা হচ্ছে বহির্গামী ভোল্টেজ, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ভি আউটপুট, আর এটা হচ্ছে কি ভি ইনপুট। সো এগুলো হচ্ছে বহির্গামী, এটা হচ্ছে বহির্গামী ভোল্টেজ, আর এটা হচ্ছে কি অন্তর্গামী ভোল্টেজ। একটা হচ্ছে বহির্গামী ভোল্টেজ আর একটা হচ্ছে অন্তর্গামী ভোল্টেজ। সো এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো কিনা জানাও। এটাই হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের সার্কিট বা ব্রিজ রেকটিফায়ারের প্রসিডিউর বা মেকানিজম। সো এই দুইটা জিনিস ভি আউটপুট দুইটাকে যদি তুমি একসাথে কম্বাইন্ড করে লিখো, আউটপুট ভোল্টেজকে তুমি যদি কম্বাইন করে লিখো আরেকভাবে লিখতে পারবা। সো ওই জিনিসটা দেখাচ্ছি। আগে এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন তাহলে আমি যদি এই জিনিসটাকে আমি যদি কম্বাইন্ড করে লিখি পুরো জিনিসটা, ওকে পুরো জিনিসটাকে দেখো আমি কম্বাইন্ড করে লিখবো। ওকে তাহলে এখন দেখো পুরো জিনিসটা কি করব, কম্বাইন্ড করব। পুরো জিনিসটা আমি এখন কি করে দিব, কম্বাইন্ড করব। ওকে কম্বাইন্ড করব, কম্বাইন্ড। সো পুরো জিনিসটা কম্বাইন্ড করলে আলটিমেটলি কি দাঁড়াবে একটু দেখো। পুরো জিনিসটা কম্বাইন্ড করলে ব্যাপারটা আলটিমেটলি এই ধরনের একটা জিনিসের দাঁড়াবে। সো দেখো একটা তুমি এসি ওয়েভ দাও, একটা এসি ওয়েভ দিলাম। সো একটা এসি ওয়েভ দিলাম। সো ডিসি ওয়েভগুলো কীভাবে পাবো, সো ডিসি ওয়েভের জন্য সেগমেন্টগুলো ভাগ করে নাও। একটা সেগমেন্টে পজিটিভের জন্য পাবো, একটা সেগমেন্টে নেগেটিভের জন্য পাবো, এইভাবে অ্যাকচুয়ালি চলতে থাকবে। সো এখন দেখো এগুলো ছিল আমাদের পজিটিভ আর এগুলো ছিল হচ্ছে নেগেটিভ। সো এদিকে তুমি দিতে পারো হচ্ছে এই ভি আউটপুটটা হচ্ছে এটার। ওকে সো এটা আমি একটু উপরে করে দেই যাতে বুঝতে সমস্যা না হয়। উপরে করে লিখে রাখি ভি আউটপুট, এটা আলাদা ব্যাপার। এটা হচ্ছে আমাদের মেইন ব্রিজ রেকটিফায়ারের জন্য ছিল। সো এটা হচ্ছে আমাদের আলাদা একটা ব্যাপার। সো এখানের মধ্যে দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল। সো এটা হচ্ছে ভি ইনপুট, মানে আমরা এই জিনিসটার জন্য জাস্ট এটার জন্য না, এটা আলাদা ব্যাপার। জাস্ট এই জিনিসটা দেখো, এটা হচ্ছে ভি ইনপুট মানে ইনপুট ভোল্টেজ এসি, এদিকে কে যাচ্ছে, এদিকে যাচ্ছে হচ্ছে এসি। সো এখানে আমরা কি পাচ্ছিলাম, আউটপুট ভোল্টেজ পাচ্ছিলাম। সো পজিটিভগুলোর জন্য দেখো আমরা পাইছি ডায়োড 1 আর ডায়োড 3-তে, রাইট। সো লিখে রাখো পজিটিভের জন্য আমরা উপরের দিকে পাচ্ছি ডায়োড 1 ডায়োড 3, ডায়োড 1 ডায়োড 3, ডায়োড 1 ডায়োড 3। সেমভাবে নেগেটিভগুলোর জন্য আমরা পাচ্ছি কোথায়, ডায়োড 2 ডায়োড 4। সো নেগেটিভের জন্য একই দিকে ডায়োড 2 ডায়োড 4, ডায়োড 2 ডায়োড 4। আলটিমেটলি আমাদের দেখো সবগুলো এটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের মতোই, বাট একটু ডিফারেন্স আছে। তাহলে এখন দেখো এই যে এটা কিসের জন্য, এগুলো কিসের জন্য ছিল আমাদের, এটা ছিল হচ্ছে ডায়োড 1 ডায়োড 3, আর এটা কিসের নেগেটিভে। সো নেগেটিভে কিসের জন্য পাইছিলাম, ডায়োড 2 ডায়োড 4। সো লিখে রাখো ডায়োড 2 ডায়োড 4। আবার দেখো পজিটিভে আমাদের কিসের জন্য ছিল, ডায়োড 1 ডায়োড 3 এর জন্য। সো এখানে লিখে রাখো ডায়োড 1 ডায়োড 3। এরপর আমাদের নেগেটিভে লিখে রাখো ডায়োড 2 ডায়োড 4। এরপর পজিটিভে আবার লিখো ডায়োড 1 ডায়োড 3। সো এইভাবে হচ্ছে আমাদের অবস্থা। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে বহির্গামী বা ডিসি। এটা হচ্ছে কি বহির্গামী বা ডিসি। ওকে সো এটাই হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের কি, এটাই হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের টোটাল মেকানিজম। সো এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এই জিনিসগুলা সবাই বুঝতে পারছো কিনা, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ঠিক আছে, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখছি। ওকে আশা করি তোমরা সবাই এই জিনিসগুলো বুঝতে পেরেছো। সো এখন আমরা কাজগুলো দেখবো। অ্যাকচুয়ালি এই যে এখানে যে ক্যাপাসিটরটা দিছিলাম, ক্যাপাসিটরের কাজটা দেখব। তার আগে তোমরা সবাই একটু লিখে নাও, লেখা শেষ হলে একটু ডান লিখিও। তারপর আমি হচ্ছে এই যে এখানে ক্যাপাসিটরটা দিলাম, এই ক্যাপাসিটরটার কাজটাকে নিয়ে একটু ডিসকাস করে দিব তোমাদের সাথে। সো ক্যাপাসিটরটা কেন দেওয়া হয়, এই জিনিসগুলো যদিও বা আমাদের সিলেবাসে তেমন বেশি ইনক্লুডেড না, তাও একটু শিখে রাখো, বিকজ জিনিসগুলো জানাটা খুবই জরুরি যে ক্যাপাসিটরটা কেন এখানে ইউজ করা হলো। ব্রিজ রেকটিফায়ারটা তো আলটিমেটলি একটা ফুল ওয়েভ রেকটিফিকেশনের মতোই। সো হোয়াই উই ইউজ দ্য ব্রিজ রেকটিফায়ার, কেন আমরা ব্রিজ রেকটিফায়ারটা
ইউজ করি ফুল ওয়েভ রেকটিফায়ার থেকেও এই জিনিসটা, এই পদ্ধতিটা রেকটিফিকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেন ইউজ করা হয়, সো ওই জিনিসটা আমরা পড়বো। সো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও, লেখা শেষ হলে একটু ডান লিখো, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। ওকে, ওকে, আশা করি সবাই বুঝেছো। এবার সবাই লেখা শেষ হলে একটু ডান লিখো, তাহলে আমি নেক্সট পড়ায় চলে যাব। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো, সো এখানে যে ক্যাপাসিটরটা ইউজ করা হয়েছে এই জিনিসটা একটু মাথায় রাখো, আমি সবগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট এই আউটপুট সিগন্যালটা রেখে, আমি জাস্ট রেজাল্টটা রেখে, ইনপুট আউটপুটের রেজাল্টটা রেখে আমি জাস্ট এই জিনিসগুলো মুছে দিচ্ছি। এরপর কিছু লেখা লিখতেছি, সো লেখাগুলো একটু লিখবা তোমরা সবাই। ওকে, তুমি চাইলে এই জিনিসটাও মুছে দিতে পারো, জাস্ট এই ফরমেশনটা রাখলেই হচ্ছে, বাকি সব মুছে দাও। সরি, এখান থেকে এসিটা মুছে গেল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই পালসেটিং ডিসিকে যখন আমি একটা ফাংশন বা একটা ব্রিজ রেকটিফায়ারের মধ্যে দিলাম, তখন এটা হচ্ছে ভি আউটপুট। এটা এই যে এই চিত্রটা নেই স্পন্দনশীল, এই যে এভাবে কি হচ্ছে, এটা স্পন্দিত হচ্ছে, মানে কি সার্টেন পিরিয়ড অফ টাইম পরপর দিকটা পরিবর্তন না করলেও কিন্তু এখানে মান পরিবর্তন করতেছে। সো মান পরিবর্তন করলে এই ধরনের ডিসি তো পিওর ডিসি না, এটা তো ইমপিওর ডিসি, এটা তো ব্যবহারের উপযোগী না। সো ব্যবহারের উপযোগী করার জন্য কি করতে হয়, একটা ক্যাপাসিটর লাগাতে হয়। ওই যে একটা ক্যাপাসিটর লাগাইছিলাম, এই ক্যাপাসিটর লাগাতে হয়। সো এখান থেকে কিছু কথা লিখো, এখান থেকে এরপরে কিছু কথা লিখবা, সেটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ারটি, এটাকে তুমি দাও, এটা কয় নাম্বার ছিল, এটা যে কোনো একটা চিত্র দাও, লিখো ব্রিজ রেকটিফায়ারটি চিত্রের ন্যায়, চিত্র কোনটা, চিত্র হচ্ছে এই যে এটা, ওকে, চিত্রের ন্যায় স্পন্দনশীল যা ব্যবহারের উপযোগী নয়। তাহলে দেখো এই ব্রিজ রেকটিফায়ারটা চিত্রের ন্যায় স্পন্দনশীল, দেখো এটা কিন্তু পিওর ডিসি না, এটা ইমপিওর ডিসি। তো এই জন্যই একটা ইমপিওর ডিসি তো তুমি ব্যবহারের উপযোগী করতে পারবে না, বিকজ এখানে তো তোমার এসি কম্পোনেন্ট রয়ে গেছে। কোনগুলো এসি কম্পোনেন্ট, দেখো আমাদের একটা ডিসি সিগন্যাল নর্মালি দেখতে কেমন হয়, আমাদের নর্মালি একটা ডিসি সিগন্যাল দেখতে হয় এরকম, ডিসি একটা নর্মাল ডিসি সিগন্যাল হয় এরকম, যেটা সময়ের সাথে উইথ রেসপেক্ট টু টাইম ইট ক্যানট চেঞ্জ ইট ম্যাগনিটিউড, ইট ক্যানট চেঞ্জ ইট ডাইরেকশন। যেই সিগন্যালটা তোমার সময়ের সাথে সাথে মান এবং দিক দুইটাই পরিবর্তন করবে না, সেটাই হচ্ছে ডিসি সিগন্যাল। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি দিকটা পরিবর্তন না করলেও কিন্তু সে কিন্তু মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালুতে, আবার মিনিমাম ভ্যালুতে, আবার ম্যাক্সিমাম ভ্যালুতে, এভাবে পালসেটিং অ্যাসির মতোই যাচ্ছে, বাট এখানে দিকটা পরিবর্তন করতেছে না। তার মানে এই ডিসি কম্পোনেন্টগুলোতে কিন্তু, এই ডিসি সিগন্যালটার মধ্যে কিন্তু অ্যাসি কম্পোনেন্ট রয়ে গেছে। কোন অ্যাসির কম্পোনেন্ট, এরকম পালসেটিং যে অ্যাসিটা ছিল এই অ্যাসিটার কম্পোনেন্ট রয়ে গেছে। কম্পোনেন্ট মানে উপাংশ, এই অ্যাসিটার কিছু উপাংশ এখানের মধ্যে রয়ে গেছে বলেই এটা কিন্তু মানে আপ ডাউন করে করে পালসের মতো ওঠানামা করে করে যাচ্ছে, বাট দিক পরিবর্তন করতেছে না বলেই কিন্তু আমি এটাকে ডিসি বলতেছি। কিন্তু এখানের মধ্যে কিন্তু পালসের মতো আপ ডাউনটা রয়ে গেছে। সো এখানে লিখো ব্যবহারের উপযোগী কেন নয়, কারণ ডিসি সিগন্যালটিতে
পালসেটিং এসি এর কম্পোনেন্ট রয়ে গিয়েছে, কম্পোনেন্ট রয়ে গিয়েছে। সো পালসেটিং এসি এর কম্পোনেন্ট যে রয়ে গেছে এটা তুমি কেমনে বুঝবা? এটা দেখেই বোঝা যাচ্ছে পালসেটিং এসি যেমন আপ ডাউন করে করে সামনের দিকে যায়, বাট পালসেটিং এসি তোমার মানের সাথে সাথে দিকটাও কিন্তু পরিবর্তন করে। বাট ডিসি দিক পরিবর্তন করলো না, কিন্তু পালসেটিং এসির মতো আপ ডাউন করে করে এটা কিন্তু সামনের দিকে যাচ্ছে। সো ডিসি কারেন্ট কিন্তু পালসেটিং এসির উপাংশটা নিয়েই যাচ্ছে। সো এখানে হচ্ছে আমাদের পালসেটিং এসি এর কম্পোনেন্ট রয়ে গেছে। সো এটা থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু আমরা ওই যে ধারক যেটা ইউজ করছিলাম, সো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে কেন একটা ব্রিজ রেকটিফায়ারের মধ্যে ধারকটা ইউজ করা হয়। তোমরা যারা প্র্যাকটিক্যাল এক্সাম দিতে যাবা, প্র্যাকটিক্যাল এক্সামের টিচার যদি একটু করা পড়ে তাহলে তোমাদের জিজ্ঞেস করবে যে কেন হচ্ছে একটা ব্রিজ রেকটিফায়ারের মধ্যে ক্যাপাসিটর ইউজ করা হয়। সো ক্যাপাসিটর ইউজ করার একটাই কাজ, এই পালসেটিং ডিসিটাকে, এই যে ডিসির মধ্যে যে পালসেটিং এসি এর কম্পোনেন্ট আছে এটাকে যথাসম্ভব কমিয়ে আনার জন্য কি করা হয়, আমাদের ক্যাপাসিটরটা ইউজ করা হয়। সো লিখো এই জন্য উপযুক্ত মাত্রার, লিখো এই জন্য। আর ক্যাপাসিটরটা আমি সবসময় আউটপুট টার্মিনালের দিকে লাগাচ্ছি, ইনপুট কিন্তু এদিকে। মুখ্য কুণ্ডলীটা সবসময় হচ্ছে ইনপুট সার্কিট আর গৌণ কুণ্ডলীটা সবসময় হচ্ছে আউটপুট সার্কিট। সো তোমরা একটু ব্রিজ রেকটিফায়ারের স্ট্রাকচারটা একটু আগে আমি পড়াইলাম, চিত্রটা এখানের মধ্যে ছিল। সো তোমরা যারা যারা আঁকছো তারা একটু দেখো যে আমাদের যেটা ব্রিজ রেকটিফায়ারের চিত্র ছিল ওখানে কিন্তু আমি যেটা ক্যাপাসিটর ছিল ওই ক্যাপাসিটরটাকে কিন্তু আমি লাগাইছি হচ্ছে আউটপুট টার্মিনালে, রাইট? সো ওই ক্যাপাসিটরটা তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা ক্যাপাসিটরটা ছিল আউটপুট টার্মিনালে। সো লিখো এই জন্য আউটপুট টার্মিনালে উপযুক্ত মাত্রার ধারক যুক্ত করা হয়, উপযুক্ত মাত্রার ধারক যুক্ত করা হয়। ধারক মানে ওই হচ্ছে ক্যাপাসিটর, উপযুক্ত মাত্রার ধারক যুক্ত করা হয়। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো, সো ধারকটা যুক্ত হইলে অ্যাকচুয়ালি কি হয়। সো এই সিগন্যালটা আমি আরেকবার একটু আঁকতেছি, তাহলে দেখো ধারকটা যুক্ত হইলে অ্যাকচুয়ালি কি হয়। দেখো ধারকটা যুক্ত করলে এই যে সিগন্যালটা আমি আরেকটু আঁকতেছি, একটু দেখো। আমি সিগন্যালটা আরেকবার আঁকলাম, এই যে বহির্গামী ডিসিটা আঁকলাম যেখানে আমাদের এসি সিগন্যালের কি রয়ে গেছে, যেখানে আমাদের এসি সিগন্যালের কম্পোনেন্টটা রয়ে গেছে। ওকে, সো ভালো করে খেয়াল করো। সো ধারক যুক্ত করার পরে অ্যাকচুয়ালি কোন কন্ডিশনটা হয় তার জন্য আমি এখানে দেখো, এখানে আমি ভোল্টেজের মান লাগাচ্ছি। সো তুমি চাইলে এটা হচ্ছে ভোল্টেজ আর এদিকে হচ্ছে টাইম। ওকে, এখানে ধরো 5 ভোল্ট। সো আমার যদি কারেন্ট একদম 5 ভোল্ট ফিক্সড মানে যায়, এটা হচ্ছে 0, 5, 10, 15 এভাবে থাকবে। সো কারেন্টটা দেখো 0 থেকে পিকে উঠতেছে, 5-এ উঠতেছে, আবার কিন্তু নিচে নামতেছে, আবার পিকে উঠতেছে, আবার নিচে নামতেছে। তার মানে এই ডিসি কারেন্টের মধ্যে পালসেটিং এসি এর কম্পোনেন্ট রয়ে গেছে। সো এই কম্পোনেন্টটা না থাকার জন্য বেসিক্যালি আমাদের আউটপুট টার্মিনালে উপযুক্ত মাত্রার ধারক যুক্ত করা হয়। উপযুক্ত মাত্রার কি করা হয়, ধারক যুক্ত করা হয়। সো ধারক তোমার যখন তুমি ব্রিজ রেকটিফিকেশনের প্রসেসটা শুরু করবা, ধারকটা প্রথমে কি হবে, চার্জিত হবে। একটা জিনিস মাথায় রাখবা, ধারকটা প্রথমে চার্জিত হবে। সো লিখো প্রথমে ধারকটি চার্জিত হয়। তো লিখো হ্যাঁ, ধারকটাই বেসিক্যালি কি করে, ধারকটাই বেসিক্যালি তোমার ইমপিওর ডিসিটাকে পিওর ডিসিতে কনভার্ট করে। ধারকটাই বেসিক্যালি আমাদের ইমপিওর ডিসিকে পিওর ডিসিতে কনভার্ট করবে। ওকে ওকে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখতে পাচ্ছি সবাই। হ্যাঁ, ওকে ওকে ফাইন, বুঝতে পারছো, গুড। তাহলে দেখো, লিখো ধারকটি প্রথমে চার্জিত হয়। ধারকটি প্রথমে কি হবে, চার্জিত হবে। সো প্রথমে ধারকটা কি হবে, তুমি আউটপুট টার্মিনালে যে ধারকটা যুক্ত করবা। তাহলে ধারক যুক্ত করার উদ্দেশ্য কি, আবার বলতেছি, এখানে যে ইমপিওর ডিসিটা আছে, ইমপিওর ডিসিকে পিওর ডিসিতে কনভার্ট করার উদ্দেশ্যটাই হচ্ছে ধারক লাগানো। ধারকটা লাগাইলে তোমার ইমপিওর ডিসিতে কোথায় কনভার্ট হবে, পিওর ডিসিতে কনভার্ট হবে। তার মানে এই যে পালসেটিং যে উপাংশগুলো আছে, যে
আপ ডাউনের যে উপাংশগুলো আছে এগুলো থাকবে না, এরকম ডিসি হয়ে যাবে, কাছাকাছি এরকম হবে, পুরোটা না হইতে পারলেও কাছাকাছি এই ধরনের ডিসি পাওয়া যাবে ধারক লাগানোর ফলে। ধারক লাগানোর আগের অবস্থা হচ্ছে এটা, কিন্তু যখন তুমি ধারকটা লাগাই দিবা তখন তুমি ডিসিটা কীরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। সো প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে ধারকটা প্রথমে চার্জ দিতে হবে। তার মানে প্রসেসটা চলার সময়, পুরো প্রসেসটা, পুরো ব্রিজ রেকটিফিকেশন চলার সময় তুমি সার্কিটের আউটপুট টার্মিনালে যে ধারকটা লাগাইছো ওই ধারকটা প্রথমে কি হবে, চার্জ দিতে হবে। চার্জ হওয়ার পর তোমার যে লোড রেজিস্ট্যান্স আউটপুট টার্মিনালে ছিল ওই লোডের মধ্যে এমনভাবে ডিসচার্জ হবে, ভালো করে দেখো, চার্জ দিতে হবে এবং এরপর এই জিনিসগুলো একটু মুছে দাও, এবং এরপর এমনভাবে ডিসচার্জ হবে যেন বিভবের মান 0 না হয়ে বিভবের মান 0 না হয়ে সর্বোচ্চ হয়। সর্বোচ্চ এভাবে লিখো, স্থির মান বজায় রাখে। ভালো করে বুঝো, এই কথাটা একটু কঠিন লাগতে পারে। সো এই কথাটা পড়ার সময় তোমরা একটু ব্রিজ রেকটিফায়ারের চিত্রটা একটু নিবা। তো দেখো ধারকটা আর লোড রেজিস্টরটা একটু দেখো, আমি এখানে দেখাই। এই যেভাবে একটা ধারক লাগাইছিলাম, পাশে একটা কি ছিল, এই যে লোড ছিল, এটা হচ্ছে ধারক বা ক্যাপাসিটর সি, আর এটাই হচ্ছে আমাদের লোড আর, যেটার অ্যাক্রস আমরা কি পাচ্ছিলাম, যেটার অ্যাক্রস আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছিলাম। সো আমাদের যেহেতু পুরো ব্রিজ রেকটিফায়ারটা আঁকা সম্ভব না, সো ব্রিজ রেকটিফায়ারের আমি একটা ক্ষুদ্র অংশ যেখানে আমাদের ক্যাপাসিটর আর লোড আর এল দুইটা একসাথে যুক্ত, সো ওই জিনিসটা একটু নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তাহলে এখন দেখো, এই যে ক্যাপাসিটরটা আর লোড রেজিস্টরটা এভাবে ছিল। সো প্রথমে আমাদের কি হবে, পুরো প্রসেসটা ব্রিজ রেকটিফায়ার হবে, তাই না? এখানে পুরো প্রসেসটা আমাদের ব্রিজ রেকটিফায়ার হবে। এরপরে দেখো আমাদের ক্যাপাসিটরটা প্রথমে কি হবে, দেখো ধারকটা প্রথমে কি হয়, চার্জ দিতে হয়। সো প্রথমে আমাদের ক্যাপাসিটরটা কি হবে, চার্জ দিতে হবে। ক্যাপাসিটরের কাজ হচ্ছে কি, চার্জ কি করা, স্টোর করা। তড়িৎ আধান রূপে কি শক্তি কি করে রাখবে, সঞ্চয় করে রাখবে। সো এই যে পজিটিভগুলো ফ্লো হচ্ছিল তখন কিন্তু ক্যাপাসিটরের মধ্য দিয়েও কিন্তু কি হবে, পজিটিভটা ফ্লো হবে। অ্যান্ড পজিটিভটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে ফ্লো হওয়ার সময় ক্যাপাসিটরটা চার্জগুলোকে কি করে রাখবে, সঞ্চিত করে রাখবে। সো ক্যাপাসিটরের ফার্স্ট কাজ হচ্ছে চার্জটাকে কি করে রাখা, ক্যারি করে রাখা, মানে স্টোর করে রাখা নিজের মধ্যে। সো প্রথম কাজ হচ্ছে পুরো ব্রিজ রেকটিফিকেশন মেথড বা পুরো সিস্টেমটা কন্টিনিউ হওয়ার সময় পজিটিভ হাফ সাইকেল হোক বা নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ চার্জের ফ্লোয়িংয়ের সময় এই ক্যাপাসিটরটা প্রথমে চার্জকে কী করে রাখে, চার্জকে সঞ্চয় করে রাখে। এরপরের কাজটা দেখো, চার্জকে সঞ্চয় করার পর এরা লোডের মধ্যে এই যে এরপর এমনভাবে ডিসচার্জ হবে, এরপর এমনভাবে কোথায় ডিসচার্জ হবে এটাও একটা কথা। এই যে চার্জিত হয়েছে, চার্জগুলো কোথায় গিয়ে ডিসচার্জ করবে, চার্জগুলা লোড রেজিস্টরের মধ্যে গিয়ে ডিসচার্জ করবে। সো লিখো এখানে একটা লাইন পড়ে, এরপর এমনভাবে আর এল এর মধ্যে। সো লিখো এরপর এমনভাবে, আর এল এর মধ্যে লিখার জায়গাটাও পাচ্ছি না। সো লিখো এরপর এমনভাবে ডিসচার্জ হয়, লিখো এখানে লিখো এরপর এমনভাবে আর এল এর মধ্যে, ওকে, এরপর এমনভাবে আর এল এর মধ্যে মানে লোড রেজিস্টরের মধ্যে, এই যে লোড রেজিস্টর এটার মধ্যে এমনভাবে ডিসচার্জ হবে যেন বিভবের মানটা, এই যে এগুলাই হচ্ছে আমাদের পটেনশিয়াল। সো ক্যাপাসিটরটা লাগালে ক্যাপাসিটরটা প্রথমে চার্জকে সঞ্চয় করে এরপর এই আর এল এর মধ্যে এমনভাবে ডিসচার্জ হবে, প্রথমে এটা চার্জ কী করবে, চার্জ দিতে হবে। এরপর প্রথমে এটা চার্জড হবে, ক্যাপাসিটরটা চার্জড কীভাবে হবে, চার্জ সঞ্চয় করে বা আধান সঞ্চয় করে, শক্তি সঞ্চয় করে এটা চার্জ দিতে হবে। এরপর এটা লোডের মধ্যে এমনভাবে ডিসচার্জ হবে যেন বিভবের মানটা 0 না হয়ে কি হয়, সর্বোচ্চ স্থির মানে থাকে। সর্বোচ্চ স্থির মান মানে এই ধরনের মান বজায় রাখবে। কি ধরনের মান, এই যে এইভাবে সর্বোচ্চ স্থির মান হচ্ছে এখানে 5, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ মান। সো এইটাই হচ্ছে স্থির মান, এগুলো হচ্ছে স্থির মান। সো ক্যাপাসিটরটা তুমি যখন লাগাই দিবা
তখন এটা প্রথমে চার্জিত হয়ে তারপর আরএল এর মধ্যে বা লোডের মধ্যে এমনভাবে ডিসচার্জ হয় যেন সবসময় এই ফিক্সড ভ্যালুগুলো কী থাকে, বজায় থাকে। সো এই ফিক্সড ভ্যালুগুলো বজায় থাকলে জিরো হওয়ার তো আর সুযোগ নেই। সো আমাদের সিগন্যালটা মোটামুটি এই ধরনের হয়ে যাবে, সিগন্যালটা মোটামুটি কি এইভাবে হয়ে যাবে। তাহলে দেখো তো একটা ফ্লো লাইনের মধ্যে চলে আসলো না, তখন আমাদের কি এই জিনিসগুলো আর থাকবে না, এই জিনিসগুলো তখন আর থাকবে না। সো এখন দেখো এখন আমাদের সিগন্যালটা কেমন হয়ে গেল। এখন আমার সিগন্যালটা কোয়াইট এরকম ডিসি সিগন্যালের মতো, বিকজ যেহেতু ক্যাপাসিটরের কারণে ক্যাপাসিটরটা প্রথমে চার্জিত হচ্ছিল, এরপর এমনভাবে এই আরএল এর মধ্যে ডিসচার্জ হয়েছে যেন আমাদের এই টোটাল বিভবের মানটা জিরো না হয়ে সর্বোচ্চ স্থির মান বজায় রাখে। সো এগুলো হচ্ছে আমাদের পিক ভ্যালু। সো এই পিক ভ্যালুগুলো কী করবে, বজায় রাখবে। সো কারেন্টটা তখন এই টাইপের হয়ে যাবে, তখন কারেন্টের ডাইরেকশনটা এই টাইপের হয়ে যাবে। সো রেকটিফিকেশনের মধ্যে সবচাইতে উপযুক্ত মেথড হচ্ছে ব্রিজ রেকটিফিকেশন, বিকজ এই ব্রিজ রেকটিফিকেশনে লাগানো ক্যাপাসিটরটার কারণেই কিন্তু তোমার পিওর ডিসি পাওয়া যায়। সো এটাই হচ্ছে পিওর ডিসি। সো এই জিনিসটা সবাই একটু বুঝতে পারছো কিনা বলো, এই জিনিসটা সবাই একটু বুঝতে পারছো কিনা বলো। অ্যান্ড অলসো এই ভোল্টেজটাকে কি বলা হয় জানো, এই যে সর্বোচ্চ স্থির মান নিয়ে আমি একটা ভোল্টেজ পাইলাম, এই ভোল্টেজটাকে বলা হয় রিপল ভোল্টেজ। এই ভোল্টেজটার একটা নাম আছে, লিখে রাখো, এই ভোল্টেজটার একটা নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে রিপল ভোল্টেজ। এটাকে কি বলা হয়, রিপল ভোল্টেজ, রিপল ভোল্টেজ, এটার নাম হচ্ছে রিপল ভোল্টেজ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছে। এটাকে ভিআর দিয়ে লেখা হয়, রিপল ভোল্টেজকে ভিআর। এই যে এই জিনিসটাকে এই যে জাস্ট লম্বা একটু বাঁকা, মানে প্রায় স্ট্রেট লাইনের মতো, ডিসি সিগন্যাল প্রায় পিওর ডিসির মতো। সো রিপল ভোল্টেজ বলা হয়, এটাকে বলা হয় কি, রিপল ভোল্টেজ। সো আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, সো আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানতে হবে। ব্রিজ রেকটিফায়ারের একটা দক্ষতা আছে, ব্রিজ রেকটিফায়ারের দক্ষতা হচ্ছে প্রায় 81%, যেখানে হাফ ওয়েভ রেকটিফায়ারের দক্ষতা হচ্ছে মাত্র 40 থেকে 41%। সো এটা একটু লিখে রাখো, ব্রিজ রেকটিফায়ারের দক্ষতা, ব্রিজ রেকটিফায়ারের দক্ষতা হচ্ছে 81%, যেখানে হাফ ওয়েভ রেকটিফায়ারের দক্ষতা হচ্ছে মাত্র কত, 41%। ঠিক আছে, সো একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের দক্ষতা হচ্ছে তোমার 81%, যেখানে হাফ ওয়েভ রেকটিফায়ারের দক্ষতা হচ্ছে 41%। সো দেখো কে বেশি উপযোগী, যার দক্ষতা বেশি সেই বেশি উপযোগী, যার দক্ষতা কম সে কম উপযোগী। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো। তারপর এই জিনিসটা নিয়ে আরেকটা কনসেপ্ট আছে, ওইটাও পরে দিব। মানে ব্রিজ রেকটিফায়ারের এগুলো হচ্ছে একদম একাডেমিক প্লাস অ্যাডমিশনের জন্য সবচাইতে উপযুক্ত কনসেপ্ট, এর চাইতে বেশি কনসেপ্ট আর প্রোভাইড করা পসিবল না। সো এই যে রিপল ভোল্টেজ, রিপল ফ্যাক্টর বা তরঙ্গ উৎপাদক একটা কথা আছে, ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। সো দেখো ব্রিজ রেকটিফায়ারের দক্ষতা 81%, যেখানে হাফ ওয়েভ রেকটিফায়ার হচ্ছে 41%। বিকজ হাফ ওয়েভ রেকটিফিকেশন যখন দেখছিলাম তখন এমনিতেই তো এটা একটা ওয়েভকে হাফ রেকটিফাই করতেছে, বাট যেখানে রেকটিফাই করতেছে ডিসি সিগন্যালগুলো ছিল এমপিওর ডিসি, যেখানে পালস সেটিং ডিসির কি ছিল, কম্পোনেন্ট ছিল। সো বাট আমরা যখন ব্রিজ রেকটিফায়ার দেখতেছি তখন এখানে পালস সেটিং ডিসির কম্পোনেন্ট থাকা সত্ত্বেও ক্যাপাসিটর লাগানোর কারণে কিন্তু এই পালস সেটিং ডিসিটা আস্তে আস্তে কী হয়ে গেছে, একটা পিওর ডিসিতে কনভার্ট হয়ে যাচ্ছিল। সো এই হচ্ছে কথা, আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখন আমাদেরকে একটু দেখতে হবে, দেখো রিপল ফ্যাক্টর বা তরঙ্গ উৎপাদক। এখন আমাদের দেখতে হবে হচ্ছে রিপল ফ্যাক্টর বা তরঙ্গ উৎপাদক। ওকে, এখন আমরা দেখব রিপল ফ্যাক্টর বা তরঙ্গ উৎপাদক। সো দেখো আমাদের দুইটা জিনিস দেখাই, এই যে একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে মোটামুটি এই যে এরকম। সো এখন বলো কোনটা পিওর ডিসি, নিচেরটা নাকি উপরেরটা, মানে প্রায় পিওর কোনটা? এটা প্রায় পিওর, এটা হচ্ছে প্রায় ইমপিওর। ভালো করে দেখো, এটা হচ্ছে ইমপিওর ডিসি, এটা হচ্ছে ইমপিওর ডিসি, আর এটা হচ্ছে অলমোস্ট পিওর ডিসি, যেটা আমাদের ব্রিজ রেকটিফিকেশনে পাওয়া যায়
100% তো পাওয়া যায় না। 100% হইলে আমাদের দক্ষতা কত পার্সেন্ট হইতো? 100% হইতো। তো যেহেতু আমাদের 100% পাওয়া যাচ্ছে না, সো এটা হচ্ছে অলমোস্ট পিওর, অলমোস্ট পিওর ডিসি। সো এটা হচ্ছে ইমপিওর ডিসি, এটা হচ্ছে অলমোস্ট পিওর ডিসি। এবার এখন আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, ইমপিওর ডিসিতে আমার তরঙ্গ বেশি নাকি পিওর ডিসিতে তরঙ্গ বেশি। তো তোমরা সবাই কনফিগারেশনটা একটু দেখো, এখানে কিন্তু আমাদের ইমপিওর ডিসিতে তরঙ্গ বেশি, আর অলমোস্ট পিওর ডিসি বা মোটামুটি পিওর ডিসির মধ্যে কোনো তরঙ্গ নাই বললেই চলে, মানে খুবই কম। আমি যদি আরও স্পেসিফিক করে আঁকি, আমি যদি সিগন্যালটা আরও একটু স্পেসিফিক করে আঁকি, তাহলে আমরা দেখতে পাবো এখানে তরঙ্গ প্রায় নাই বললেই চলে, আর এখানে আমাদের তরঙ্গ সবচাইতে বেশি। মানে দেখো এগুলো ওয়েভ আকারে না, পালসেটিং এসির মতো, যেখানে পালসেটিং এসির কম্পোনেন্ট আছে। সো মাথায় রাখবা ইমপিওর ডিসিতে তরঙ্গ বেশি থাকে, আর অলমোস্ট পিওর ডিসি বা পিওর ডিসিতে তরঙ্গ কম থাকে। সো এখানে দেখো এখানে তরঙ্গ বেশি, তরঙ্গ বেশি। তরঙ্গ উৎপাদক লিখো, বিকজ এখানে তরঙ্গ উৎপন্ন করছে বেশি, সো তরঙ্গ উৎপাদক বেশি। আর এখানেও আমাদের তরঙ্গ উৎপাদক নাই বললেই চলে, সো এখানে লিখো তরঙ্গ উৎপাদক কম। সো যেখানে আমাদের তরঙ্গ বেশি ওখানে আমাদের তরঙ্গ উৎপাদক বেশি। তরঙ্গ উৎপাদককে ইংলিশে বলা হয় রিপল ফ্যাক্টর। ওকে, তরঙ্গ উৎপাদক বা রিপল ফ্যাক্টর বেশি। সো তরঙ্গ উৎপাদক মানে হচ্ছে রিপল ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে অর্থাৎ আমাদের রিপল ফ্যাক্টর বেশি, রিপল ফ্যাক্টর বেশি, আর এখানে আমাদের রিপল ফ্যাক্টর কম। আমাদের অলমোস্ট পিওর ডিসিতে রিপল ফ্যাক্টর কম। যেখানে তরঙ্গ বেশি, যেখানে ওয়েভ বেশি, সেখানে রিপল ফ্যাক্টর বেশি, যেখানে ওয়েভ কম সেখানে আমাদের রিপল ফ্যাক্টরটা কম। আচ্ছা, সো এখন এই জিনিসগুলো আমরা কেন দিলাম তাহলে দেখো, এই জিনিসগুলো আমরা কেন দিলাম দেখো। তাহলে এখন আমরা, আচ্ছা ধরো আমি এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের চিত্র আঁকছি, এটা ধরো আমরা একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের চিত্র আঁকছি যেখানে হাফ করছে হাফ করে নেই, সে এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। সো আমি আরেকটু যদি ছোট করে মোটামুটি দিয়ে দেখাই, দেখাতে পারো এভাবে, এভাবে দেখানো যায় হাফ করছে হাফ করে নেই। সো যেহেতু আমি এখন একটা পার্থক্য লিখবো যেটা হাফ ওয়েভ রেকটিফায়ারের সাথে ব্রিজ রেকটিফায়ারে, সো এই ধরনের উৎপাদক দেখা যায়, এই ধরনের ইমপিওর ডিসি দেখা যায় হাফ ওয়েভ রেকটিফায়ারে, আর এই ধরনের অলমোস্ট পিওর ডিসি দেখা যায় একটু আগে দেখলাম ব্রিজ রেকটিফায়ারে। সো এখন কথা হচ্ছে কোথায় আমাদের রিপল ফ্যাক্টর বেশি, তাহলে অবশ্যই হাফ ওয়েভ রেকটিফায়ার। এটা যেহেতু হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুট সিগন্যাল, সো এই হাফ ওয়েভ রেকটিফায়ারে মোটামুটি রিপল ফ্যাক্টর বেশি। এটা অলসো ফুল ওয়েভ রেকটিফায়ারে কিন্তু আমার রিপল ফ্যাক্টর বা তরঙ্গ উৎপাদক বেশি, বিকজ হাফ ওয়েভ বলো বা ফুল ওয়েভ বলো দুইটাতেই কিন্তু আমি ইমপিওর ডিসি পাচ্ছি। হাফ ওয়েভ বা ফুল ওয়েভ যখন আমরা পড়ছিলাম তখন কিন্তু আমরা এমন কোনো সিগন্যাল দেখি নাই যেখানে এই ধরনের পিওর ডিসি ছিল, অলমোস্ট পিওর ডিসি ছিল। সো ওইগুলোতে কিন্তু আমাদের এরকম ডিসি সিগন্যাল ছিল যেগুলোর মধ্যে পালসেটিং এসির কম্পোনেন্ট ছিল। সো ব্রিজ রেকটিফায়ারে এসে ক্যাপাসিটরটা দিয়েই ওই পালসেটিং এসির কম্পোনেন্টগুলো কি করানো গেছে, কাটানো গেছে। বাট যখন আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার বা ফুল ওয়েভ রেকটিফায়ার দেখব তখন এখানের মধ্যে আমাদের এই ধরনের কি পালসেটিং এসির কম্পোনেন্ট যুক্ত ডিসি থাকবে। পালসেটিং এসি কম্পোনেন্ট যুক্ত ডিসি মানে ইমপিওর ডিসি। সো যেখানে ইমপিওর ডিসি ওখানে আমার কি, ওখানে হচ্ছে আমার তরঙ্গ উৎপাদক বেশি, যেখানে আমার অলমোস্ট পিওর ডিসি ওখানে আমাদের তরঙ্গ উৎপাদক কম। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এটা, যেখানে আমাদের অলমোস্ট পিওর ডিসি ওখানে আমাদের তরঙ্গ উৎপাদক কম। তাহলে এখন একটা জিনিস একটু দেখো, সো এখন একটা ইনফরমেশন আমি তোমাদের লিখে দিব, সেই ইনফরমেশনটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের তরঙ্গ উৎপাদক লিখো। আচ্ছা হ্যাঁ, আশা করি বুঝতে পারছো, হ্যাঁ ঠিক আছে। তো লিখো ব্রিজ রেকটিফায়ারের তরঙ্গ উৎপাদক প্রায় 48%। তরঙ্গ উৎপাদক মানে হচ্ছে, আচ্ছা ব্র্যাকেটের মধ্যে রিপল ফ্যাক্টর লিখে রাখো, রিপল ব্রিজ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর, আর ডাবল পি এল ই, রিপল ফ্যাক্টর প্রায় কত, 80%, যেখানে
হাফ ওয়েভ রেকটিফায়ারের তরঙ্গ উৎপাদক প্রায় 120%। সো দেখো, তাহলে তুমি একটু দেখো ভালো করে, এই কথাটা একটু ভালো করে দেখো। ব্রিজ রেকটিফায়ারের তরঙ্গ উৎপাদক হচ্ছে 40%, সরি এটা হচ্ছে 48, সরি এটা 80 না, এটা হচ্ছে 48। আমাদের যেটা ব্রিজ রেকটিফায়ার ওইটার ক্ষেত্রে রিপল ফ্যাক্টর হচ্ছে 48, আর তোমার হাফ ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর হচ্ছে 120। তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট? 48%। মানে ব্রিজ রেকটিফায়ারে তো আমরা এই ধরনের ডিসি সিগন্যাল পাই, তাই না? সো এখানে হচ্ছে আমাদের তরঙ্গ উৎপাদক, মানে এখানে 100 ভাগের মধ্যে 48 ভাগ মাত্র তরঙ্গ সৃষ্টি করতে পারছে। তার মানে বাকি 52% কিন্তু আমাদের পিওর ডিসি পাইছি। আর এখানে আমাদের তরঙ্গ উৎপাদক হচ্ছে 120%। হাফ ওয়েভ রেকটিফায়ারে তরঙ্গ উৎপাদক হচ্ছে 120%। তার মানে 100 ভাগের মধ্যে 120%ই হচ্ছে এসি কম্পোনেন্ট। সো এটা টোটালি ইমপিওর একটা ডিসি। তাহলে এখন বলো, যার তরঙ্গ উৎপাদক বেশি সে তত বেশি ইমপিওর ডিসি, যার তরঙ্গ উৎপাদক কম সে তত বেশি পিওর ডিসি। তাহলে একটা ইনফো লিখে রাখো যে রিপল ফ্যাক্টর যত কম হবে ডিসি তত বিশুদ্ধ হবে। রিপল ফ্যাক্টর যত কম হবে ডিসি তত বিশুদ্ধ হবে। সো এখন রিপল ফ্যাক্টরের একটা কি আছে, এখন রিপল ফ্যাক্টরের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনটাও লিখে দিব, ম্যাথ আসতে পারে। সো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো যে রিপল ফ্যাক্টর যত কম হয়েছে ডিসিটা তত কি হয়েছে? পিওর, অলমোস্ট পিওর ডিসি হয়েছে। রিপল ফ্যাক্টর যত বেশি হয়েছে ডিসিটা তত বেশি ইমপিওর হয়েছে। সো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা আরেকটা জিনিস দেখব যে রিপল ফ্যাক্টরের ম্যাথমেটিক্যাল ভ্যালুটা কি। সো এখন আমরা দেখব হচ্ছে রিপল ফ্যাক্টরের ম্যাথমেটিক্যাল ভ্যালুটা কি। আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। ওকে, সবার ক্লিয়ার, গুড। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে রিপল ফ্যাক্টরের ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা কি। ওকে, আমরা এখন রিপল ফ্যাক্টরের ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা দেখব। সো এখন দেখো, আচ্ছা এই জিনিসগুলো একটু মুছে দেই। ওকে, সো লিখো রিপল ফ্যাক্টর কাকে বলে। সো এই জিনিসটা মুছে দিচ্ছি। সো রিপল ফ্যাক্টর মানে আমরা মোটামুটি বুঝলাম হচ্ছে তরঙ্গ উৎপাদক। সো এটা একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু আছে। সো সেটার জন্য একটু লিখো রিপল ফ্যাক্টর কি। রিপল ফ্যাক্টর, রিপল ফ্যাক্টর, রিপল ফ্যাক্টর। ওকে, সো রিপল ফ্যাক্টরটা লিখো রেকটিফায়ারের আউটপুটে রেকটিফায়ারের আউটপুটে পালসেটিং ডিসি এর এসি কম্পোনেন্ট, এসি কম্পোনেন্টের আরএমএস মান। আরএমএস মান হচ্ছে রুট মিনস স্কোয়ার ভ্যালু। তার মানে পালসেটিং ডিসি এর যে এসি কম্পোনেন্টটা ছিল, এসি কম্পোনেন্টের কি, এই যে এই কম্পোনেন্টগুলার, যেমন এখানে যদি আমি একই সাথে একটা পালসেটিং এসি ডিসি দেখাই, সো এটা অ্যাকচুয়ালি কীরকম ছিল, এরকম ছিল। ক্যাপাসিটরের কারণে না এটা কী হয়ে গেছে, এটা একটা পিওর, অলমোস্ট পিওর ডিসিতে কনভার্ট হয়েছিল। সো এগুলো হচ্ছে কি পালসেটিং এসি কম্পোনেন্ট ছিল না। সো এগুলোই হচ্ছে আমাদের কি পিক ভ্যালু, এসি এর পিক ভ্যালু হচ্ছে এগুলো, এসি এর হচ্ছে পিক ভ্যালু এগুলো। সো পালসেটিং ডিসি এর এসি কম্পোনেন্টের আরএমএস মান, এসি কম্পোনেন্টের আরএমএস মান ও ডিসি কম্পোনেন্টের মানের অনুপাত, অনুপাতকে রিপল ফ্যাক্টর বলে। রিপল ফ্যাক্টর বলে। তাহলে দেখো রিপল ফ্যাক্টর তাহলে কি,
এই এই সংজ্ঞাটা, এই ডেফিনেশনটা যদি বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে কি করবা দেখো, রিপল ফ্যাক্টর সমান, আচ্ছা এটাকে তোমার গামা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তো রিপল ফ্যাক্টর গামা সমান, তাহলে কিসের কিসের অনুপাত? একটা হচ্ছে এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু। এসি কম্পোনেন্টটা কার? এই যে পালস সেটিং ডিসি এখানের মধ্যে দেখতেছি, এই ডিসির মধ্যে কি আছে? এসি এর একটা কম্পোনেন্ট আছে, সো লিখো রিপল ফ্যাক্টর ডেল গামা সমান এসি এর, সো লিখো এসি কম্পোনেন্ট এর আরএমএস মান ডিভাইডেড বাই কত? ডিসি কম্পোনেন্টের মান, ডিসি কম্পোনেন্টের, সো এগুলো একটু মুছে দেই, ডিসি কম্পোনেন্টের মান। সো এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো, ঠিক আছে? এই জিনিসটা সবাই একটু বুঝতে পারছো কিনা বলো। সো দেখো, তো দেয়ারফর আমাদের সমান, এটা হচ্ছে আই এসি দিতে পারো আর এটাকে আই ডিসি দিতে পারো। সো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। সো এই হচ্ছে অবস্থা, এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো রিপল ফ্যাক্টরটা হচ্ছে কি, এই যে এসি কম্পোনেন্ট যেগুলো ছিল, এই এসি কম্পোনেন্টগুলোর আরএমএস ভ্যালু, আর আমাদের এই যে পুরা ডিসি কম্পোনেন্টটাই, ডিসি কম্পোনেন্টের ভ্যালু, মানে এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু হচ্ছে কি আইআরএমএস। সো আমরা যারা 5th চ্যাপ্টার পড়ছি, ফিজিক্স 5th চ্যাপ্টার, যারা আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ, তড়িৎ আবেশ নিয়ে আলোচনা করছিলাম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নিয়ে আলোচনা করছিলাম, ওখানের মধ্যে আমাদের দিক পরিবর্তী প্রবাহ বা দিক অপরিবর্তী প্রবাহের কিছু কনসেপ্ট আছে, যেখানে আইআরএমএস সমান হচ্ছে আই নট বাই √2। সো এই আই নটটা কী ছিল? আই নটটা ছিল এই পিক ভ্যালুগুলো, মানে সর্বোচ্চ মান, একটা এসি সিগন্যাল বা ইম্পিওর ডিসি সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু বা পিক ভ্যালু। সো আইআরএমএস হচ্ছে এটাই হচ্ছে আইএসি, অ্যাকচুয়ালি আইআরএমএস। সো হয়তো এটা তোমাকে দেওয়া থাকবে সরাসরি, আর ডিসি কম্পোনেন্টটাও দেওয়া থাকবে। সো এসি আর ডিসি কম্পোনেন্টের রেশিও করলেই তুমি রিপল ফ্যাক্টরটা পেয়ে যাবে। এসি ডিসি কম্পোনেন্ট করলেই তুমি কি পেয়ে যাবা? রিপল ফ্যাক্টরটা পেয়ে যাবা। সো এসি কম্পোনেন্টের আরএমএস মান বলতে অ্যাকচুয়ালি এটাকেই বোঝাই, আরএমএস ভ্যালু হচ্ছে মূল গড় বর্গবেগ, তড়িৎ প্রবাহের মূল গড় বর্গবেগ বা রুট মিন স্কোয়ার ভ্যালু, আর আই নটটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু, পিক ভ্যালু, কারেন্টের পিক ভ্যালু, আর ডিসি হচ্ছে পুরো ডিসি কম্পোনেন্টটার মান। সো এই দুইটা যদি তোমাকে দিয়ে দেয়, দুইটা রেশিও করে তুমি রিপল ফ্যাক্টরটা কি করে ফেলতে পারো, রিপল ফ্যাক্টরটা তোমরা বের করে ফেলতে পারো। সো এই ছিল টোটাল ব্রিজ রেকটিফায়ার। আমরা ব্রিজ রেকটিফায়ার পড়লাম, আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য ব্রিজ রেকটিফায়ার দেখলাম, আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য ব্রিজ রেকটিফায়ারটা দেখলাম। সো তোমাদের এতটুকু পর্যন্তই রেকটিফিকেশন। সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে পড়বা। এই জিনিসগুলো হচ্ছে 3-4 বার করে তুমি কনফিগারেশনটা জাস্ট প্র্যাকটিস করবা, 3-4 বার প্র্যাকটিস করলে তোমার হাতের মধ্যে চলে আসবে। আর এই জিনিসগুলা তাহলে সবচাইতে উপযোগী রেকটিফিকেশন বা সবচাইতে উপযোগী রেকটিফায়ার হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। বিকজ হাফ ওয়েভ রেকটিফায়ার বলো, ফুল ওয়েভ রেকটিফায়ার বলো, ওখানের মধ্যে কিন্তু তোমার কি থাকে? ওখানের মধ্যে তোমার ইম্পিওর ডিসি বা ডিসির মধ্যে পালস সেটিং ডিসি এর এসি কম্পোনেন্টগুলো থাকে। কিন্তু আমরা যখন ব্রিজ রেকটিফিকেশন করব, তখন আমরা বিকজ আমরা এখানে একটা ক্যাপাসিটর যেহেতু ইউজ করতেছি, তাহলে ক্যাপাসিটরটা কি করতেছে? ক্যাপাসিটরটা এই পালস সেটিং এসি কম্পোনেন্টগুলোকে ফুল ডিসিতে কনভার্ট করে ফেলতেছে। কীভাবে কনভার্ট করবে আমি প্রসেসগুলো লিখে দিয়েছিলাম। সো আজকের ক্লাসটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে নেক্সট পর্বে আবার দেখা হবে।